অনেকদিন পর গ্রামের বাসায় বেড়াতে আসলো অজয়। তার খুব ইচ্ছে হলো গ্রামের নদীতে মাছ ধরার। সবাই মিলে একটা জাল আর ছোট্ট নৌকো নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। কিছুটা দূরে অজয় কিছু একটা দেখতে পেল। দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই অজয় আর তার সঙ্গীরা মিলে সেটা কি দেখতে নৌকা নিয়ে সেখানে গেল। কাছে গিয়ে বুঝতে পারে একটা মানুষ পড়ে আছে, মুখটা মাটির সাথে লেগে আছে, তাই ভালো করে চেনা যাচ্ছে না। অজয় আর তার সঙ্গীরা মিলে পড়ে থাকা লোকটাকে উল্টাতে অজয় ভয়ে কাদামাখা জায়গায় পড়ে গেল। অজয়ের এমন ভয় পাওয়া দেখে সবাই অজয়কে জিজ্ঞেস করলো ভয় পাওয়ার কারণ। অজয় ভয়ে কিছু বলছে না। অজয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা কিভাবে সম্ভব। অজয় আবারও পড়ে থাকা লোকটাকে ভালো করে দেখতে কাছে গেল। অজয় এবার শিওর হয়ে গেল এটা আর কেউ নয়, তারই ভার্সিটির ভিপি রবিউল হাসান, যে কয়দিন আগে সাইম নামের এক এসিড কারবারিকে ধরে ছাত্রীদের দিয়ে পিটিয়ে মেরেছিল, যার কথায় পুরো ভার্সিটি কাঁপে। অজয় রবির পালস পরীক্ষা করে দেখে এখনো পালস নড়ছে, মানে রবি বেঁচে আছে। সবাই ধরাধরি করে রবিকে নৌকায় তুলে গ্রামের বাড়িতে নিয়ে গেল। পাশে থাকা একটা বিশ্বস্ত হসপিটালে রবিকে ভর্তি করা হলো, আর রবির কথা কাউকে না জানাতে নিষেধ করা হলো। অজয় গ্রামের বাড়িতে চাচার কাছে আসছে, সাথে তার ফ্রেন্ড ও কাজিনরা আসছে। অজয় ছাড়া কেউ রবিকে চেনে না। অজয়ের চাচা বর্তমানে চেয়ারম্যান, সেই সুবাদে রবির সব খবর হসপিটালের ডাক্তার আর অজয়ের চাচা এবং তার ছাড়া আর কেউ জানে না। অজয় তার চাচাকে রবির ব্যাপারে সব বলেছে। তার চাচাই তাকে এই খবর গোপন রাখতে বলেছে। অজয়ের চাচা ভালো করে বুঝে গেছে রবিকে কোনো নেতা মারতে চেয়েছে। রবিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অজয় আর তার সঙ্গীরা বাইরে অপেক্ষা করছে। অজয়ের চাচা ডাক্তারকে ফোন দিয়ে সব বলেছে, তাই কাগজপত্র রেডি করতে সময় লাগেনি। অজয় বাইরে বসে অপেক্ষা করছে আর সেদিনের কথা ভাবছে, যেদিন তার বেস্ট ফ্রেন্ড বাসায় যাওয়ার জন্য একটা গাড়িও পাচ্ছিল না, আবার তাড়াতাড়ি বাসায়ও পৌঁছাতে হবে। কোনো উপায় না পেয়ে সেদিন অজয়ের ফ্রেন্ড রবির কাছে আসে, আর রবি রাশেদকে দিয়ে অজয়ের ফ্রেন্ডকে বাসায় পৌঁছে দেয়। আর কোনো বিপি এমন কাজ করবে না। অজয় বসে বসে এসব ভাবছে। একটু পর ডাক্তার বের হলো। অজয় ডাক্তারের কাছে গিয়ে রবির অবস্থা জানতে চাইল। দেখুন, রোগীর অবস্থা খুবই খারাপ। বাঁচার আশা মাত্র 1%। আমরা রোগীর শরীর থেকে 3টে বুলেট পেয়েছি। শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, আর উঁচু থেকে পড়ার সময় মাটিতে অনেক আঘাত পেয়েছে, তাই মাথায় অনেক জখম হয়েছে। পুরো ঘাড় মুচড়ে গেছে। সব মিলিয়ে বাঁচার চান্স মাত্র 1%। তাহলে এখন আমরা কি করব? আমাদের গ্রামের হসপিটাল খুব ভালো চিকিৎসা ব্যবস্থাও এখানে নাই। তার থেকে ভালো রোগীকে আপনারা শহরের ভালো হসপিটালে ভর্তি করান, তাদের রোগী বেঁচে যেতে পারে। এখানে থাকলে আমার ব্যক্তিগত মতামত হিসাবে রোগী মারা যাবে। তাহলে আমরা ঢাকায় নিয়ে যাব? রোগীরাতে খুব কম সময় আছে। 48 ঘন্টার মধ্যে ভালো চিকিৎসা না পেলে অনেক ক্ষতি হতে পারে। অজয় মাথায় হাত দিয়ে ভাবলো রবিকে হসপিটালে নিয়ে গেলে তো সবাই চিনে যাবে, তার থেকে ভালো প্লাস্টিক সার্জারি করালে কেমন হয়। ডাক্তারকে বলল রবির প্লাস্টিক সার্জারি করাতে। ডাক্তার না করতে চাইলেও অজয় বুঝিয়ে বলে এই চেহারা নিয়ে রবিকে ঢাকায় নিয়ে গেলে মেরে ফেলবে। যদিও রবির হাতে সময় কম, তাও ডাক্তার খুব তাড়াতাড়ি প্লাস্টিক সার্জারি করে দিল। রবিকে খুব তাড়াতাড়ি ঢাকায় নিয়ে আসা হলো। অজয় আর তার কাজিনরা ঢাকায় ফিরে এলো। অজয় সবাইকে বলে দিল রবি সাধারণ কোনো লোক নয়, ভুলেও ওর কথা যেন বাইরে কেউ না জানে। সবাই অজয়ের কথায় সম্মতি জানালো। রবিকে হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার ভালো করে দেখে বলল রোগীর অবস্থা খুব খারাপ, অনেক রক্ত বের হয়ে গেছে শরীর থেকে। এই মুহূর্তে 4 ব্যাগ রক্ত লাগবে। অজয় রোগীর রক্তের গ্রুপ জানতে চাইল। ডাক্তার বলল ও পজিটিভ। অজয়ের রক্ত সেম, কিন্তু সে তো 1 ব্যাগ দিতে পারবে। অজয় বলল হসপিটাল থেকে দিতে, কিন্তু ডাক্তার সেখানে গোলক ধাঁধা বাঁধিয়ে দিল। ডাক্তার অজয়কে বলল, দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ। আমাদের কাছে যে রক্ত আছে তা অনেক পুরনো এবং সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এই সময় রোগীর একদম তাজা রক্ত দরকার, যাতে রক্ত দেওয়ার পরে রোগীর কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমি রক্তের ব্যবস্থা করছি। আমিও 1 ব্যাগ দেব। আমার রক্তের গ্রুপও সেম। তাহলে দেরি না করে এক্ষুনি দিয়ে দেন। যত দেরি হচ্ছে রোগী তত মৃত্যুর দিকে এগোচ্ছে। তাহলে 10 মিনিট পরে দেই। আপনার থেকে রক্ত বের করতেও 10 মিনিটের থেকে বেশি সময় লাগবে। কথা না বাড়িয়ে চলুন, আর আপনার বাকি সঙ্গীদের রক্তের ব্যবস্থা করতে বলুন। ঠিক আছে, আপনি রক্ত নেওয়ার ব্যবস্থা করুন, আমি আসি। ডাক্তার চলে গেল।
অজয় এই সময় কি করবে ভেবে পাচ্ছে না। রাত হলেও বটে, এই সময় রক্তের ব্যবস্থা করাটাও অনেক টাফ। এই সময় পাশ পাবে একমাত্র রাশেদকে। অজয় ফোন দিল রাশেদকে। রাশেদ রবির ডান হাত বলে চলে। রবির অবর্তমানে সবকিছু দেখাশোনার দায়িত্ব রাশেদের। প্রথম রিং হতেই রাশেদ ফোন ধরল। কে বলছেন? তাড়াতাড়ি বলুন। ভাই, আমি আপনাদের ভাস্তির অজয় বলছি। হ্যাঁ বলো, কি সমস্যা? ভাই, অনেক বড় বিপদে আছি। ভাই, এই সমস্যা আপনি একটু আমাদের পাশে দাঁড়ান ভাই। কি হয়েছে বলো আমাকে। আর কি বিপদে আছো তুমি? কোথায় তুমি? বলো, আমি আসছি। ভাই, আমার ও পজিটিভ রক্ত লাগবে 3 ব্যাগ, কিন্তু কোনোভাবে পাচ্ছি না। কারণ তাজা রক্ত লাগবে, পুরনো রক্ত দিয়ে হবে না। খুব তাড়াতাড়ি লাগবে ভাই। এক কাজ করো, তুমি হসপিটালের ঠিকানা বলো, আমি রক্তের ব্যবস্থা করছি আর আমিও দিতে পারবো। অজয় হসপিটালের ঠিকানা দিয়ে দিল। অজয় নিজের রক্ত দিতে চলে গেল। এদিকে রবির অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। রাশেদ জানে না রবি কোথায়, ভীষণ চিন্তা হচ্ছে তার। রাশেদ 3 জনকে ফোন দিয়ে হসপিটালে যেতে বলল, যাদের ব্লাড ও পজিটিভ। রাত প্রায় 2টার সবাই গিয়ে রক্ত দিল। রাশেদ কাকে রক্ত দিল সে নিজেও জানে না। রোগীকে দেখতে চাইল রাশেদ, কিন্তু অপারেশন চলছে আবারও, তাই রাশেদ রোগীকে দেখতে পেল না। রাশেদ চলে গেল। রাত অনেক, তাই বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। অজয় ভাবছে রবির জ্ঞান ফিরলে কি হয়েছে তা শুনবে। দীর্ঘ সময় অপেক্ষার পরও রবির জ্ঞান ফিরে না। অজয় রবিকে হসপিটালে রেখে বাসায় চলে যায় আর ডাক্তারকে বলে যায় যে কোনো দরকার পড়লে অজয়কে ফোন দিতে। সকাল 10টা হয়ে গেল, ডাক্তার কোনো খবর বলেনি অজয়কে। অজয় নিজে হসপিটালে ফোন দিয়ে রবির অবস্থা জানতে চাইল। কর্তব্যরত নার্স অজয়কে হসপিটালে আসতে বলল। অজয় নাস্তা করে হসপিটালে গেল। রবির রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ডাক্তার কি যেন চেক করছে। প্রায় 10 মিনিট পর ডাক্তার বের হলো। ডাক্তারের মুখ কালো দেখে অজয় বুঝতে পারল ভয়ঙ্কর কোনো খবর অপেক্ষা করছে তার জন্য। তাও অজয় উত্তেজিত হয়ে ডাক্তারকে বলল, ডক্টর, রোগী ঠিক আছে তো? রোগী আপনার কি হয়? ভাই ভাই সবার, আমরাও ভাই। দেখুন, নিজেকে সামলান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সরি, রোগীর অবস্থা এখন আগের থেকে খারাপ। রোগী এখন আইসিইউতে চলে গেছে। আমাদের একটা মিটিং বোর্ড গঠন করা হয়েছে। সবার মতামত অনুযায়ী রোগী আইসিইউ থেকে বের হওয়ার আশা মাত্র 3%। দেশের বাইরে নিলে দেশে ফিরে আসা কত পার্সেন্ট? দেখুন, দেশের বাইরে নিয়েও তেমন কোনো লাভ নেই। রোগীর অবস্থা ততটাও ভালো নয়। আর বাইরের দেশে অন্য দেশের রোগীদের প্রতি ততটা সিরিয়াস হয় না। তার থেকে ভালো হবে আপনি রোগীকে বাসায় নিয়ে যান, সেখানে সেবা করুন। তাহলে হয়তো রোগী বেঁচে ফেরার আশা কিছুটা বাড়তে পারে। আচ্ছা, তাহলে রোগীকে আমরা বাসায় নেওয়ার ব্যবস্থা করছি। জি, তাই করুন। প্রয়োজনে একটা নার্স রাখবেন রোগীর দেখাশোনার জন্য। তাহলে আমরা আসি। অজয় হসপিটালের সব কাগজপত্র ঠিক করে নিয়ে রবিরকে বাসায় নিয়ে আসলো। অজয়ের বাসায় তার মা বাবা আর একটা ছোট বোন আছে। বাসাটা 2তলা। রবিকে উপরতলায় একটা রুমে নিয়ে গেল। শুধু রবির জন্য সেই রুমটাকে হসপিটালের মতো বানিয়ে ফেললো। একটা নার্স রাখা হলো, সারাক্ষণ সে রবির খেয়াল রাখে। সময় যেতে লাগলো, কিন্তু রবির ঠিক হওয়ার কোনো নাম নেই। পুরো 1টা মাস শেষ হয়ে গেল, তাও কোনোভাবে রবি ঠিক হচ্ছে না। নার্স রবির পালস চেক করছে। তখনই কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে দেখলো অস্বাভাবিকভাবে রবির পালস বেড়ে যাচ্ছে। নার্স বুঝতে পারলো অল্প সময়ের মধ্যে রোগী হার্ট অ্যাটাক করতে পারে। নার্স তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন দিয়ে রবিকে হসপিটালে নিয়ে গেল। সেখানে ভিন্ন আরও 3টা ইঞ্জেকশন পুশ করা হলো। নিমিষেই রবির দেহ নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার বের হয়ে বলল রোগীর অবস্থা আগের থেকে খারাপ, যে কোনো সময় আরো খারাপ কিছু হতে পারে। নার্সকে আরো ভালো করে কেয়ার রাখতে বলল। তারপর রবিকে আবারও অজয়ের বাসায় নিয়ে আসা হলো। যতটুকু পারছে সবাই রবির দেখাশোনা করছে। বেশিরভাগ সময় নার্স রবির পাশে থাকে। রাতের বেলায় নার্স চলে গেলে অজয়ের বোন সাইফা আর তার মা দেখাশোনা করে। মাঝে মধ্যে অজয় রবির অবস্থা কেমন তা দেখে যায়। অজয়ের বাবা মাও কেউ জানে না রুহির নাম কি। যখন অজয় থেকে জানতে চায় তখন শুধু বলে সময় হলে ওর নাম বলবো, তার আগে বললে বিপদ হবে। তাই আর বাবা মাও অজয়কে চাপ না দিয়ে সময় দেয়। এভাবে চলতে থাকে আরো দীর্ঘ সময়। প্রায় 1টা বছর পর রবির হাতের আঙুল নড়ে ওঠে। হঠাৎ রবির পালস আস্তে আস্তে বাড়তে শুরু করে। রাতের বেলায় এমন হওয়ার কারণে নার্স ছিল না।
রবির ঘরে ছিল সাইফা। রবির হাতের আঙুল নড়ে ওঠায় সাইফা চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। সাইফার চিৎকার শুনে অজয় এবং তার মা দৌড়ে এসে রুমে এলো। সাইফা কিছু না বলে রবির দিকে হাত ইশারা করলো, আর সবাই তাকিয়ে দেখে রবির হাতের আঙুল এখনো একটু একটু নড়ছে, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে। অজয় দেরি না করে নার্সকে ফোন দেয়। নার্স হসপিটালে নিয়ে যেতে বলল তাড়াতাড়ি। তারপরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। ডাক্তার রোগীর সবকিছু চেক করার পর হাসি মুখে বের হলো, সবাইকে বলল, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে রোগী আগের কোনো কিছু মনে আছে কি না সেটা আমাদের বোঝা মুশকিল। যতক্ষণ না রোগীর জ্ঞান ফিরবে ততক্ষণ আমাদের বোঝা মুশকিল। রোগী বেঁচে উঠেছে এতে সবাই অনেক খুশি, বাকিটা আল্লাহ ভরসা। যদি রোগী আগের মেমোরি লস না হয় তাহলে সব থেকে ভালো হয়। ডাক্তার 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান ফেরার কথা বলে, কিন্তু 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও রোগীর জ্ঞান ফিরে না। সবাই ভয়ে আছে। সে ভয় দূর হলো আরও 2 ঘন্টা পরে। আরও 2 ঘন্টা পর রবির জ্ঞান ফিরে, কিন্তু সেখানে আরেক বিপত্তি। তার জ্ঞান ফিরলেও নিজেকে চিনতে পারছে না, মানে তার অতীত ভুলে গেছে। ডাক্তার রবিকে আরও কিছু পরীক্ষা করে বলল অতীত খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর যতদিন এই অতীত ফিরে না আসে ততদিন খুব সাবধানে থাকতে হবে। অজয় সবার সামনে রবির নাম নিতে পারবে না, তাই রবির নামের দ্বিতীয় অংশ হাসান বলে সবার কাছে সম্বোধন করলো। সবাই এখন হাসান বলে চেনে। রবি এখন হাসান নাম ধরে অজয়ের পরিবারের সময় পার করতে লাগে। অজয়ের সাথে ঘোরাঘুরি করে। একদিন হঠাৎ রবি আর অজয় বিকেলের দিকে ঘুরতে বের হলো। হঠাৎ কতগুলো লোক কুলি নিয়ে রবি অজয়কে চারপাশে ঘিরে ফেলে। দুজন কিছু বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ গাড়ি থেকে একজন বের হয়ে রবির কাছে আসে আর বলে, ভাই, আপনি এতদিন পর কোত্থেকে আসছেন আর এমন সাধারণভাবে কেন? আপনাকে আমরা সবাই কত খুঁজতেছি জানেন? আমাকে খুঁজছো মানে? আরে ভাই, এসব মানে পরে হবে। আগে চলেন তো বাসায় যাই, আমাদের হবু হবি অপেক্ষা করছি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, এই আপনাদের ভাই নয়। তুমি চুপ করো তো, চলেন ভাই। পুরো 3 মাস পর আপনাকে পাইছি। তোমাদের ভাইয়ের নাম কি? আরে ভাই, আপনি আপনার নাম জানেন না? আপনি তো আমাদের রাফসান সাকিব ভাই। রবি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না। শেষে রবি তাকে বলল, শিও তো তুমি আমাকে চেনো আর আমি তোমাদের ভাই? হ্যাঁ ভাই, আপনি তো আমাদের ভাই। ঠিক আছে, কাল বিকাল 4টায় এখানে চলে আসো, আমি কাল যাব তোমাদের সাথে। ঠিক আছে তাই, তাহলে এখন আসি, অনেক কাজ ওইদিকে। তারপর তারা চলে যেতে লাগলো। গাড়ির কাছে গিয়ে একজন ভাইকে খুঁজে পেয়েছি বলে শূন্য আকাশে গুলি ছুটল। গুলির আওয়াজ শুনে রবি মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার অনেক মাথা ব্যথা শুরু হলো। রবি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে গেল। লোকগুলো গুলি চালিয়ে চলে গেল। রবির কি হয়েছে তারা খেয়াল করেনি। অজয় তাড়াতাড়ি রবিকে পাশের হসপিটালে নিয়ে গেল। ডাক্তার রবিকে দেখে বলল তেমন কিছু হয়নি, শুধু মাথা ব্যথা হয়েছে, আর একটু ঘুম দিলে ঠিক হয়ে যাবে। অজ্ঞান অবস্থায় রবিকে ঘুমের একটা ইঞ্জেকশন দিয়ে দিল। প্রায় 2 ঘন্টা পর রবির ঘুম ভাঙতে চারপাশে তাকিয়ে দেখে হসপিটালের বেডে শুয়ে আছে, আর অজয় তার পাশে। রবি অজয়কে দেখে বলল, অজয়, তুমি এখানে কেন আর আমি বা এখানে কেন? অজয় রবির কথা শুনে বেশ অবাক হলো। অজয় রবিকে বলল, ভাই, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনবো না কেন? তুমি আমাদের জুনিয়র অজয়, কিন্তু তুমি আর আমি এখানে কেন? এখানে বলা যাবে না, আগে চলুন আমার বাসায়, তারপর সব বলবো। তোমার বাসায় মানে? পাশ থেকে ডাক্তার রবিকে বলল, আপনি অজ্ঞান ছিলেন, উনি তো আপনাকে হসপিটালে নিয়ে আসলো। এবার কিছুটা অবাক হলো। কি হয়েছে তার সাথে, এখনই বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রবি অজয়ের সাথে তার বাসায় গেল। অজয় মাকে চিৎকার করে করে ডাকা শুরু করে। অজয়ের চিৎকার শুনে তার মা, তার বোন সাইফা বাইরে আসে। সাইফা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন অজয় বলে ওর সব স্মৃতি ফিরে আসে। হাসান ভাইয়ার। হ্যাঁ, কিন্তু ও আসলে হাসান নয়। অজয়ের কথা শুনে তার মা আর বোন দুজনেই অবাক। আরো বেশি অবাক হলো রবি। অজয় এসব কি বলছে কিছুই বুঝতে পারছে না। হাসান না হলে কে তাহলে? রবি পাশ থেকে বলে উঠল, আন্টি, অজয় এসব কি বলছে? কিছুই বুঝতে পারছি না। এতদিন আপনি এখানে ছিলেন, এটা কি মনে আছে? পুরো 1.5 বছরের মধ্যে কি হয়েছে আপনার মনে আছে? দেখো অজয়, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, একটু গুছিয়ে বলো প্লিজ। দাঁড়িয়ে নয়, বসে কথা বলি চলো।
বসো সবাই। তারপর সবাই বসলো। রবি একটা সোফায় আর বাকিরা অন্য পাশে। রবি অজয়কে বলতে বলল আসলে কি হয়েছে। তারপর অজয় বলল, আমরা কয়েকজন গ্রামের বাসায় বেড়াতে গিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমরা মাছ ধরার মাঝখানে কাউকে পড়ে থাকতে দেখতে কাছে যাই, আর গিয়ে দেখি সেটা আপনি। আপনাকে আমরা অজ্ঞান অবস্থায় নদীতে পাই। পাশে একটা হসপিটালে ভর্তি করি। আপনার শরীরে ডাক্তার 3টা বুলেট পায়। কেউ আপনাকে গুলি করছিল। তারপর গ্রামে হসপিটাল থেকে ঢাকায় নিয়ে আসি। আপনি আইসিইউতে চলে যান। এর বছর পর আইসিইউ থেকে বাইরে আসেন, আর মাস 2 হলো জ্ঞান ফিরেছে। আর আপনার অতীত ভুলে গেছেন। আপনার কিছু মনে পড়ছিল না। এতটুকু বলে অজয় থেমে গেল। রবি মাথায় হাত দিয়ে ভাবছে তার সাথে কি হয়েছিল। বারবার মাথায় চাপ দিতে লাগলো। একটু একটু মনে পড়ছে তার। পাশ থেকে অজয় রবিকে প্রেশার দিচ্ছে অতীতে কি হয়েছিল তা মনে করার জন্য। রবি চেষ্টা করছে মনে করার। হঠাৎ তার মনে পড়ে গেল অতীতে কি হয়েছিল সব। আমার সব মনে পড়েছে। অজয় এবার জিজ্ঞেস করলো কি হয়েছিল, আর গুলি কিভাবে লেগেছে, আর নদীতে বা কিভাবে গেল। রবি এবার বলা শুরু করলো। আমি এখন যা বলবো তা কেউ বাইরে বলতে পারবে না। অনেকের কাছে আমি হয়তো মরে গেছি, তাই আমি এবার সবার অগোচরে কাজ করব। সমস্যা নেই ভাই, আমরা আর চাচা ছাড়া কেউ জানবে না। চাচা মানে কোন চাচা, আর সে কেন জানবে? আমরা গ্রামের বাসায় গিয়ে আপনাকে নদীতে পাই, আর সেখানকার চেয়ারম্যান আমার চাচা। চাচাকে আমি আপনার সব কথা বলেছি, তাই চাচা সব কিছু গোপন করে আপনাকে চিকিৎসা করতে এখানে পাঠিয়েছে। তাই চাচা সব জানে। আর উনি আমাকে বলেছে আপনি যতদিন সুস্থ না হন ততদিন যাতে কেউ আপনার আসল পরিচয় না জানে। জানলে আপনার জীবন আরও বিপদে পড়তে পারে। ও, বুঝতে পারছি। তোমার চাচা আমার শরীরের গুলি দেখে এমন করতে বলেছে। হ্যাঁ ভাই, বলেন কি হয়েছিল আপনার? এবার রবি থেমে না থেকে বলা শুরু করলো। তোমরা ভার্সিটির সবাই জানো আমি রাধিকা নামের একটা মেয়েকে ভালোবাসি। পরে জানতে পারি সে কন্ট্যাক্ট কিলার। আমাকে মেরে ফেলার জন্য সুপারি নিয়েছে এমপি থেকে। সময় আর সুযোগ বুঝে একদিন সন্ধ্যার সময় রাধিকা আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি নর্মাল ভেবেছিলাম, কিন্তু কিছু সময় বসার পর আমি বুঝতে পারি নদীর চারপাশে এমপির লোক আছে, আর তারা আমাদের ঘিরে রেখেছে। আমি বুঝতে একটু দেরি করে ফেলি। ততক্ষণে এমপির লোক আমাদের খুব কাছে চলে আসে। চাইলে আমি সেইখান থেকে বের হতে পারতাম, কিন্তু আমি তা না করে রাধিকার পুরো মতলব জানতে ওদের কাছে আত্মসমর্পণ করি। তারা আমাকে একটা গোডাউনে নিয়ে গিয়ে টর্চার করে। কিছু সময় পর এমপি এসে টর্চার করে। শেষের দিকে দেখি আমার টিমের মানে ভিপির টিমের সাদেক তাদের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে বেমানি করলে ফল ভালো হয় না কখনো, তাই সেখানে থাকা গুলি নিয়ে সাদেককে মেরে দিলাম, আর তাদের মধ্যে রাধিকা মেরে দিল আমাকে। তারপর নদীতে ফেলে দিল হয়তো। এরপর কিছু মনে নেই। এরপরে কতদিন কি করেছি জানি না, তবে আজ হসপিটালের কথা মনে আছে। এবার রুমি থেমে গেল। সবাই তার দিকে তাকিয়ে আছে। অজয় বলে উঠল, তাহলে এখন কি করবেন ভাই? ফিরে যাবেন নাকি ক্যাম্পাসে? ফিরে যাব না, আড়ালে রয়ে যাব। তবে আমি যে আছি সেটা যাতে কেউ না জানে। ঠিক আছে ভাই, কেউ জানবে না। কিন্তু ভাই, একটু আগে কি হয়েছিল আপনার মনে আছে? না, হসপিটালে আসার আগে কি হয়েছিল মনে নেই। তাহলে বলি সেটা। হ্যাঁ বলো, কি হয়েছিল? অজয় রবিকে কিছু বলবে কিন্তু থেমে গেল, কারণ পাশে অজয়ের মা আর বোন বসে আছে। অজয় তাদের ভেতরে যেতে বলল। ওরা ভেতরে চলে গেলে অজয় বলে, ভাই, আপনার মুখ প্লাস্টিক সার্জারি করিয়েছি যাতে আপনার জীবনের কোনো ঝুঁকি না থাকে, কিন্তু এখানে মনে হচ্ছে ঝুঁকি আরও বেশি বেড়ে গেছে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্রামের নদীতে আপনাকে পাওয়ার পর আমাদের মনে হলো আপনার আসল চেহারা কেউ দেখলে আবার আপনার উপর হামলা হতে পারে। আমি এটা শিয়ে হচ্ছিলাম আপনাকে কেউ চক্রান্ত করে মেরে ফেলতে চেয়েছে, তাই ঝুঁকি এড়াতে আপনার মুখ সার্জারি করাই। আজ বিকেলে আমরা হাঁটতে বের হয়েছিলাম, তখন কতগুলো লোক গাড়ি থেকে নেমে এসে আর আপনাকে ভাই বলে। আমার মনে হয় এরা সবাই মাফিয়া ছিল। তার মানে আমার মুখে যে চেহারা বসিয়েছো তা কোনো মাফিয়াদের লিডারের? এই ঘটনার পর আমারও তাই মনে হচ্ছে। তারপর কি হয়েছিল? ওরা আপনাকে নিতে চেয়েছিল। আপনি বলেছেন কাল বিকেলে যাবেন তাদের সাথে। রবি ভাবলো নতুন মাফিয়া নাকি এরা, কারণ পুরনো টিমগুলো তো মাহমুদ লিড করে। রবি ভাবলো তার মুখে যে চেহারা বসানো তা দেখলে হয়তো সে কিছু বুঝতে পারবে। রবি অজয়কে প্রশ্ন করলো ওয়াশরুমে আয়না আছে নাকি।
অজয় বলল আছে। রবি ওয়াশরুম কোন দিকে জিজ্ঞেস করে। অজয় দেখিয়ে দেয় ওয়াশরুম। রবি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখে আসলেই তো তার মুখের চেহারা একটা মাফিয়ার। রবি তাকে আগে থেকে চেনে। আয়নার দিকে রবি নিজের মুখটা ধরতে চাইল, সেটা তো সম্ভব নয়। তাই আয়নায় হাত দিয়ে হাসতে লাগলো। রবি কিছু সময় পর মুখে পানি দিল। সার্জারি খুব ভালো করে করিয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা আসলে রবি। রবি আয়নার দিকে তাকিয়ে বলল। রাফসান সাকিব। পেছনে অজয় দাঁড়িয়েছিল। রবির মুখে রাফসান সাকিব নাম শুনে অজয় বলল। ভাই এটা আবার কে? এটা সেই মাফিয়া যে কিডন্যাপ করে বিভিন্ন দেশে, কিন্তু দুঃখের বিষয় তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি কিডন্যাপ করার সময়। আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। সবার মাঝে সাধারণ মানুষের মতো করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তার কর্মকাণ্ড চালিয়ে যায়। তাহলে কি করবেন ভাই? আর আপনি এসব কিভাবে জানেন? আমার কাছে খবর আছে এই আর কি। আর শুনো, আমি কাল বিকাল 4টায় যাব বলছি না, ঠিক ওই সময় আমি ওখানে যাব আর তাদের সাথে মিশে যাব। এই খবর শুধু তুমি জানবে, আর কেউ যাতে না জানে, ওকে? ভাই এতে অনেক রিস্ক। যদি ওরা বুঝতে পারে আপনি ওদের বস নন, তাহলেই তারা আপনাকে মেরে ফেলবে। ভয় পেও না, আমি ওদের সব কিছু জানি আর সব কিছু লিড দিতেও পারবো। রাশেদ ভাইয়াকে আপনার কথা জানাবো। না, আমি চাই সে নিজে থেকে করুক আমাকে ছাড়া, আর আমার দিকটা আমি সামলাতে পারবো। তাহলে কাল চলে যাচ্ছি। ভাই রিস্ক অনেক, আর একটু ভেবে দেখলে হতো না? আমি না ভেবে কিন্তু কোনো কিছু বলি না, সেটা তুমি জানো। তাও ভাই রাশেদ ভাইয়াকে জানালে মনে হয় ভালো হতো। সেটা আমি পরে জানিয়ে দেব। এখন বলো আমার রুম কোনটা, মানে এতদিন আমি কোন রুমে ছিলাম? অজয় রবিকে রুম দেখিয়ে দিল। রবি পুরো রুমটা ঘুরে দেখলো। খুব ভালো করে গোছানো রুমটা। রবি রুমের ব্যালকনিতে গিয়ে দেখে খুব সুন্দর করে চারিপাশে দেখা যায়। অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে রবি বাইরের দিকে তাকিয়ে রাধিকার সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করতে থাকে। এমপি কি করেছে, বিশ্বাসঘাতক সাদেক কি করেছে, এসব ভাবতে থাকে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি বুঝতে পারে রবি। তারপর পেছন ফিরে দেখে অজয়ের বোন দাঁড়িয়ে আছে। রবি সাইফাকে দেখে বুঝতে পারে সে হয়তো কিছু বলবে। তাই রবি তার কাছে জানতে চায় কিছু বলবে কিনা, কিন্তু সে বলবে না। কিন্তু রবির মনে হচ্ছে সে কিছু বলবে। রবি বুঝতে পারে সাইফা ইতস্তত বোধ করছে বলতে। রবি সাইফাকে নির্ভয়ে বলতে বলে, কিন্তু তাও সাইফা ইতস্তত বোধ করে। সাইফার হাবভাব দেখে রবি বুঝতে পারে সাইফা তাকে পছন্দ করে। এইটুকু পিচ্ছি একটা মেয়ে কিভাবে কি। তাই রবি সাইফাকে বলে। দেখো, তুমি কি বলতে চাও তা আমি বুঝতে পারছি। এসব তোমার ইমোশন, আবেগ। কিছুদিন আমি সামনে না থাকলে ঠিক হয়ে যাবে। আর আমি অজয়ের কাছে শুনেছি তুমি আর তোমার পরিবার আমার অনেক সেবা করেছো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি এমন কিছু করতে পারবো না যার কারণে আমাকে বা তোমাকে নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। ভালো করে পড়াশোনা করো, লাইফে অনেক কিছু করা বাকি আছে, বুঝলে? আর হ্যাঁ, তুমি এখন আমার সামনে যা করছো সব ইমোশনাল হয়ে, কিছুদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। রবির কথা শেষ হতে সাইফা কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। রবি আরো কিছু সময় ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। রাতের খাবারের সময় হয়ে গেলে সবাই মিলে একসাথে খেয়ে নিল। রবির মনে হচ্ছে আজ অনেকদিন পর সে খাচ্ছে। যে যার যার মতো করে খেয়ে নিল। রবি রাতের খাবার শেষ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে অজয়ের সাথে ভার্সিটি ঘুরে দেখল। রাশেদকে দেখেছে দূর থেকে। রাশেদের সামনে যায়নি, কারণ রবির গলার আওয়াজ বা হাঁটার স্টাইল দেখে রাশেদ বুঝে যেতে পারে। বিকেলের দিকে অজয়ের বাসায় সবার থেকে বিদায় নিয়ে নিল রবি, কারণ কালকে বলা কথা মতো মাফিয়া রফসান সাকিবের জায়গায় রবি বসবে। যে কোনো সময় তার মৃত্যুও হতে পারে। অজয় বারবার ভেবে দেখতে বলছে, কারণ রবির জন্য অজয়ের সম্মান, এতদিন অজয়ের বাসায় থাকার মায়া কোনোভাবে অজয় মানতে পারছে না। সব থেকে বেশি চিন্তা করছে সাইফা। বলা যায় সাইফা রবিকে অনেক পছন্দ করে ফেলেছে। সাইফার চোখের কোণায় পানি চলে আসে, কিন্তু রবিরও কিছু করার নেই। রবি এখানে থাকলে সাইফা তার প্রতি আরো বেশি আসক্ত হয়ে যাবে। আন্টি মানে অজয়ের মায়ের মুখও কালো। তিনিও চায় রবি না যাক, কিন্তু রবিকে তো যেতেই হবে। সবার থেকে বিদায় নিয়ে বের হলো। রবি বাসার বাইরে এসে বাসাটার দিকে আবার ফিরে তাকালো। সাইফা দরজার বাহিরে এসে রবি চলে যাওয়া দেখছিল। রবি ফিরে তাকাতে সাইফা নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে রবির কাছে চলে আসে আর রবিকে জড়িয়ে ধরে। পাশে অজয় দাঁড়িয়ে আছে, তার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে।
সাইফার সেদিকে কোনো খেয়াল নেই। রবি বারবার সাইফাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাইফা এত জোরে রবিকে জড়িয়ে ধরলো, রবি প্রতিবার সাইফাকে ছাড়াতে ব্যর্থ হলো। সাইফা কান্না ভেজা কণ্ঠে বলল, ফিরবেন কবে? ওপরওয়ালা যখন চাইবে। খুব কষ্ট হবে আমার। মায়া কাটাতে শেখো, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি ফিরবেন তো? ইমোশন চলে গেলে আমাকে আর খুঁজবে না কখনো। সে যাই বলুন, তাড়াতাড়ি ফিরবেন যেখানেই যান। তুমি তো জানো এই মুখটা আমার আসল না, এর পেছনে আরও একজন আছে। ওই পেছনের মানুষটাই তো আসল। সবাই দেখছে, ছাড়ো এখন। বলুন না, ফিরবেন কখন? এই যে বললাম, যদি উপরওয়ালা চায় তাহলে যে কোনো সময় ফিরতে পারি। দেখতে আসবেন মাঝে মধ্যে। চেষ্টা করব। সাইফা আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রবি তাকে ছাড়িয়ে নিল। সাইফা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। অজয় আর তার মা ভালোই বুঝতে পারছে সাইফা রবিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রবি সাইফাকে কোনোভাবে সেভাবে কল্পনা করতে পারে না। পিচ্ছি একটা মেয়ে কিভাবে কল্পনা করবে? রবি অজয়কে নিয়ে সেখানে গেল যেখানে মাফিয়াদের সাথে দেখা হয়েছিল। তারা আজ রবিকে ওরফে রাফসানকে নিতে আসবে। রবি খুব ভালো প্ল্যান করে যাতে পুরো রাফসানের দল খুব সহজে কন্ট্রোল করতে পারে। রবি পাশে থাকা বসার জায়গায় রাফসানের মতো করে বসলো। এমন অদ্ভুতভাবে বসায় অজয় জিজ্ঞেস করলো, এভাবে বসে কেন? তখন রবি অজয়কে বলে, এভাবে রাফসান বসতো, তার চলার স্টাইল সম্বন্ধে আমি অনেক কিছু জানি। দুজন বসে কথা বলছিল, তখনই রাশেদ কোথা থেকে চলে এলো। রাশেদ অজয়কে দেখে থেমে গেল, অজয়ের পাশে এসে দাঁড়ালো। রবির দিকে তাকিয়ে অজয়কে বলল, কে ওটা? ও হচ্ছে রাফসান, যাকে আপনি রক্ত দিয়েছিলেন সেই দিন। ও আচ্ছা, ইনি তাহলে সে যার একসাথে 4 ব্যাগ রক্ত দিতে হয়েছে? হ্যাঁ, আমি 1 ব্যাগ দিয়েছিলাম, বাকি 3 ব্যাগ আপনি আর আপনার লোকেরা দিয়েছিল। রাশেদ রবির মাথায় হাত দিয়ে বলল, ঠিক আছেন তো আপনি এখন? মাথা নেড়ে হ্যাঁ বলল। কথা বললে হয়তো রাশেদ বুঝে যেত এটা রবির গলা, তাই এমনটা করলো। তারপর রাশেদ চলে গেল। রবি বসে আছে মাফিয়া লোকগুলো আসার জন্য। কিছু সময় পর 6টা গাড়ি একসাথে এলো। তার মধ্যে প্রথমটাতে গিয়ে রবি উঠে পড়ল। অজয়কে ইশারায় কিছু বলে চলে গেল। রবিকে রাশেদ দেখেও চিনতে না পারার কারণ রবি মাস্ক পরা ছিল। আর কোনো কথা না বলে ইশারায় বলছিল। অজয় মন খারাপ করে বাসায় ফিরে আসলো। দেখে সবাই মন খারাপ করে আছে, বিশেষ করে অজয়ের ছোট বোন মন খারাপ করে আছে। রবির চলে যাওয়া সে মেনে নিতে পারছে না বলেই চলে। এদিকে রবিকে নিয়ে যাওয়া হচ্ছে। রবি জানে না তাকে কোথায় নিয়ে যাবে। রবি কিছু না বলে চুপচাপ বসে আছে। হঠাৎ মনে হচ্ছে কিছু বলা দরকার। তা কাজ কেমন চলে এখন? পাশ থেকে একজন বলে উঠলো, ভালো না। কেউ তাদের পথের বাধা হচ্ছে নাকি? রবি ভেবে বলল, আচ্ছা সবাই শুন, আজ থেকে আমি সবার সাথে নতুনভাবে পরিচিত হব, মানে একদম সাধারণভাবে। রবির কথা শুনে সবাই কিছুটা অবাক হলো। রবি কি বলছে বুঝতে পারছে না। তারপর সবাই চুপচাপ চলে গেল। রবিকে একটা বড় বাসার সামনে নিয়ে যাওয়া হলো। রবি সেখানে গিয়ে দেখে এটা পুরো একটা রাজপ্রাসাদের মতো। রবি সবাইকে বলল, কালকে সবার সাথে পরিচিত হবে নতুন ভাবে, আর কাজও হবে নতুন ভাবে, পুরোনো কাজ বাদ যাবে। রবির কথায় সবাই আর চোখে তাকাচ্ছে, কিন্তু কারো কিছু বলার সাহস নেই। সবাই রবির কথা শুনে নিজের মতো করে চলে যেতে লাগলো। তাদের মধ্যে যে লিডার, সেও চলে যেতে চাইবে। তখনই রবি পেছন থেকে ডেকে বলল, আমার 2টা লোক লাগবে, পাঠিয়ে দিও। রবির কথা শুনে সে বলল, আগে থেকে যে দুজন থাকতো তাদের পাঠাবে নাকি? তখন রবি বলল, হ্যাঁ তাদের পাঠিয়ে দাও। তারপর সে চলে গেল। রবি পুরো ঘরটা দেখছে ভালো করে। ক্যামেরা লাগানো আছে রুমের বাইরে, বাসার বাইরেও 2টা ক্যামেরা লাগানো আছে। রবি দরজা লাগিয়ে দিয়ে আসছিল। একটু পর কলিং বেল বেজে উঠলে রবি গিয়ে দরজা খুলে দিল। বাইরে দুজন দাঁড়িয়ে আছে, দুজনের হাতে গুলি। রবিকে দেখে তারা দুজন ভয়ে কাঁপতে শুরু করলো। রবির দরজা লাগিয়ে দিতে ওরা দুজন রবির পায়ে পড়ে গেল। রবিকে বারবার বলছে, ভাই মাফ করে দেন, অনেক বড় ভুল করে ফেলেছি। রবি খুব ভালো করে জানে এরা দুজন কেন এমন করে কথা বলছে। এরাও রবিকে চিনতে পারেনি। মুখে সার্জারি করে রাফসান সাকিবের চেহারা বসিয়েছে বলে তারা দুজন রবিকে রাফসান মনে করছে। রবি ওদের ছোট করে বলল, আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, সোফায় বস, কথা আছে তোদের সাথে। রবির কথা শুনে তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এই কণ্ঠ তো রাফসান ভাইয়ের না? ও আচ্ছা, তাহলে এই গলা কার?
রবির এমন কথা শুনে দুজনেই অবাক। আবার তাদের মুখে মিষ্টি হাসি। অপরজন বলে উঠল, রবি ভাই? না না, আজ থেকে আমি রাফসান ভাই। তার মানে রবি ভাই আপনি? এখনো ভাই ডাকিস কেন? দুজনে খুশিতে রবিকে জড়িয়ে ধরল। কি পাঠকরা কিছু বুঝতেছেন না তো? চলুন বুঝিয়ে বলছি। এ দুজন হচ্ছে রাহি আর শিকদার। দুজনই রাফসানের খুব কাছের লোক, কিন্তু ওরা দুজনই রবির ফ্রেন্ড। রবি ওদের দুজনকে রাফসানের কাছে পাঠিয়েছিল যাতে রাফসানের সব খবর তারা পেতে পারে। আর রবি বলেছিল রাফসানকে এভাবে থামাতে পারবে না কেউ। তার থেকে ভালো রাহি আর শিকদার ওরা দুজন সুযোগ আর সময় বুঝে রাফসানকে মেরে দিক। ঠিক প্ল্যান মতো সময় করে রাহি রাফসানকে শুট করেছিল, আর শিকদার এসে আরও আঘাত করেছিল। পরে রাফসান সেখানেই মরে যায়। এই ছিল প্ল্যান। তিনজন বসে আছে। রাহি বলল, তুই এতদিন কই ছিলি? আরে আর বলিস না, রাধিকার কথা বলেছিলাম না তোদের? ও আমার সাথে প্রেমের অভিনয় করে এমপি থেকে আমাকে মারার কন্ট্যাক্ট নিয়েছিল। আর একদিন সন্ধ্যা করে নদীর পাড়ে নিয়ে গিয়ে এমপির লোকের সাথে আমাকে একটা গোডাউনে নিয়ে যায়। রাধিকা আমাকে 3টা গুলি করে, তারপর নদীতে ফেলে দেয়। আমাদের ভার্সিটির ছোট ভাই অজয় আমাকে নদীতে পায়, আর সে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি পুরো 1 বছর কোমায় ছিলাম। সেখান থেকে ফিরে পুরো 6 মাসের মতো স্মৃতিহীন ছিলাম। বলিস কি? তারপর কিভাবে সুস্থ হলি? আর রাধিকা এখন কোথায়? এমপিকে বা কেন মেরে দিলি না? পলিটিক্স তার নিয়মেই খেলতে হয়। আর কয়েক মাস পর তো নির্বাচনের সময় সব নেতা কিছুটা দুর্বল থাকে। আর ওই সময় আমি রাধিকা আর এমপির বিষয় দেখব। তো তুই একদম পুরোপুরি সুস্থ হলি কখন? কাল তোদের লোক একটা আকাশে গুলি চালিয়েছিল, আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার সব স্মৃতি ফিরে পাই। তিনজনে কথা বলছিল, তখনই দরজায় কেউ দাঁড়িয়ে থেকে লুকিয়ে তাদের কথা শুনে, মানে তিনজনের সব কথা শুনে ফেলে। রবি কারো উপস্থিতি বুঝতে পেরে রাহিকে ইশারা করে। রাহি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখে অন্য কেউ নয়, বরং রাহির খুব কাছের ফ্রেন্ড দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনছে। রাহি তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেনে ভেতরে নিয়ে আসলো আর দরজা বন্ধ করে দিল। রাহি তার ফ্রেন্ডকে দেখিয়ে রবিকে বলল, এ হচ্ছে আমার ফ্রেন্ড কায়েম। রাহি কথা শেষ করার আগেই রবি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ আমি চিনি, ও আমারও ফ্রেন্ড। মানে বুঝলাম না, কিভাবে তোর ফ্রেন্ড হয়? আমি আসলে কিছু বুঝতেছি না, একটু বুঝিয়ে বল। আরে তুই হচ্ছিস আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর কায়েম হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। ও আচ্ছা, তার মানে আমাদেরই লোক। আমাদেরই তো লোক, আর এখানে ছাড়াও আরও 3জন আছে, মানে মোট 6 জন আছিস আমার লোক। বলিস কি? কিভাবে এসব পসিবল হলো? আর এক টিমে তোর লোক ঢুকিয়ে দেওয়া তো অনেক রিস্ক। তাও কিভাবে করলি এত কিছু? আমি চাইলে অনেক কিছু করতে পারি। চাইলে রাফসানকে আরও আগে মেরে দিতে পারতাম, কিন্তু ওর কর্মকাণ্ড কিছুটা বাকি ছিল। কি বাকি ছিল? অপরাধের উচ্চ সীমানায় পৌঁছানোর জন্য কিছুটা সময় বাকি ছিল, সেই সময়টাই আমি তাকে দিছি। তাহলে এখন আমাদের মোট কাজটা কি হবে? বা আমরা এই টিমটা কি রাখবো নাকি এটা শেষ করে দিব? না, এত সহজে শেষ করা যাবে না। এত সহজে শেষ যদি করি তাহলে ওরা সবাই একত্র হয়ে আবার একটা নতুন টিম গঠন করবে। তার মানে আস্তে আস্তে তাদের টিমটাকে শেষ করে দিতে হবে, তাই তো? না, শেষ করার আগে ওদেরকে সঠিক পথে আনতে হবে, কাজের জায়গা ঠিক করে দিতে হবে, তাহলে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় করবো, তো বল এখন আমাদের কাল থেকে কি কাজ হবে? কাল থেকে তেমন কিছু করব না। আপাতত কালকে এখানে যা সিস্টেম আছে সব আমাকে নতুন সিস্টেমের আপডেট করতে হবে। এখানকার কম্পিউটার ল্যাপটপ যা আছে সব কিছু নতুন আনতে হবে। মানে এক কথা বলতে গেলে এ বাসার মধ্যে যে সমস্ত জিনিস আছে সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুনভাবে জিনিস আনতে হবে, এই তো? হ্যাঁ, সেটাই করতে হবে, যাতে আমাদের কোনো কাজের প্রতি ভুল না হয় আর সঠিকভাবে কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বাসায় যাচ্ছি আর সব কিছু রেডি করতেছি। ওকে। আর হ্যাঁ, আমি বেঁচে আছি এটা শুধু অজয়ের পরিবার আর তোরা জানিস, অন্য কেউ যাতে না জানে। ওকে। তারপর বাসা থেকে সবাই চলে গেল। রাতে রবি কম্পিউটারগুলো ঘেঁটে দেখল কিছু পায় কিনা, কিন্তু এখানে তেমন কিছু নেই। তারপর রবি ডিনার করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাহিকে ফোন দিল, সে এসে হাজির। তারপর রবি কথা মতো সবাইকে একটা জায়গায় নিয়ে এলো। সবার সাথে রবিকে রাফসান বলে পরিচয় করিয়ে দিল, সবার নামও বলল।
আর রবি এটাও বলে দিল আজ থেকে পুরনো কোনো নিয়ম থাকবে না। আজকে থেকে নতুন নিয়মে এই মাফিয়াদের দল চলবে। আজ থেকে কোনো গরিবের টাকা মেরে খাবে না, বরং বড়লোকদের টাকা মেরে খাবে। প্রায় 30 মিনিট রবি সবার উদ্দেশ্যে কথা বলে। শেষ কথা বলে আজ থেকে পুরো টিমের দায়িত্ব থাকবে রাহি আর শিকদারের উপর। কেউ যদি এই দুজনের কথা অমান্য করে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। রবির এমন কথা সবাই একটু আর চোখে তাকাচ্ছে। রবি ভালো করে বুঝতে পারছে তার কথাগুলো কেউ সহজভাবে নিতে পারছে না। রবি শেষবারের মতো সবাইকে আবার ওয়ার্নিং দিল, যদি কেউ অন্যায় করে আজ থেকে তাহলে কঠিন শাস্তি হবে তার। তারপর রবি একটা স্টাইল করে হাঁটা শুরু করলো। চলে আসলো রাফসানের বাসায়। রবির কাছে দুজন সারাক্ষণ থাকে, রাহি আর শিকদার। রবি রাহিকে বলল রাফসান কোথায়। রাহি হাসতে হাসতে বলল সে তো অনেক আগে 3 হাত মাটি নিচে চলে গেল। রবি আবার জানতে চাইল কোথায় আছে এখন। তখন রাহি একটা জায়গার নাম বলল। রবি সেই জায়গায় গেল আর গিয়ে দেখে এখনো রাফসানের লাশ সেখানে আছে। রবি ভালো করে দেখে একটা রহস্যময় হাসি দিয়ে চলে এলো। বিকালে কম্পিউটার নিয়ে আসা হলো। বাসার সবাই কিছু চেঞ্জ করে ফেললো। এমন কোনো কিছু রাখে নাই যার কারণে পরবর্তীতে সমস্যা হতে পারে। রবি কম্পিউটার ওপেন করলো। ইমেল লগ ইন করতে ওইদিকে রাশেদের ফোনে অ্যালার্ট চলে গেল। রাশেদ তাড়াতাড়ি করে কম্পিউটারের সামনে বসে পড়ে আর রবিকে ট্র্যাক করার ট্রাই করে। রবি জানতো এমন কিছু হবে, তাই আগে থেকে ট্র্যাকিং করতে না পারার মতো করে দিয়েছে। একটু পর রাশেদ রবিকে মেল করলো। কে তুই, আর জানিস কার মেইল হ্যাক করছিস? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আর আমি হ্যাক করিনি, সোজা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। কিভাবে পসিবল এটা? এই পাসওয়ার্ড তো আমি আর সে ছাড়া কেউ জানে না। বিপি সাহেব, এত জানাজানির দরকার নেই। আপনার কাজগুলো ঠিকমতো করবেন, ওকে? আর হ্যাঁ, কিছুদিন পর নির্বাচন, এমপির দিকে নজর রাখবেন। আর রাধিকা নামের মেয়েটিকে একদম বিশ্বাস করবেন না। আমি জানি না আপনি কে, তবে আপনি জানেন না আপনি কি বলছেন। আপনার ভালোর জন্য বললাম। আপনার সিক্রেট সব রাধিকা এমপিকে বলে দেয়। আপনার দলে থেকে আপনার দলকে শেষ করে দিচ্ছে, বুঝেন নাই? আমি এসব বিশ্বাস করি না। পরে আপনাকেই পস্তাতে হবে, তাতে আমার কিছু হবে না। কি প্রমাণ আছে রাধিকার বিরুদ্ধে? এবার রবি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, প্রমাণ আছে, তবে সেসব দিলে আপনি ওকে মেরে ফেলবেন। আর নির্বাচনের আগে কোনো ঝামেলা হোক তা আমি চাই না। বেস্ট অফ লাক। রাশেদ বুঝতে পারছে না কি করবে এখন। রবি থাকলে এতক্ষণে কিছু করত, কিন্তু সে তো নেই, তাই রাশেদ কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ রাশেদের ফোন বেজে ওঠে। রাশেদ ফোন বের করে দেখলো রাধিকা। রাশেদ এবার খটকা লাগে, আদৌ কি রাধিকা তার দলের না এমপির? রাশেদ আর কিছু না ভেবে ফোন তুলল। ওপাশ থেকে রাধিকা বলল, হঠাৎ কোথায় গেছো? সামনের নির্বাচনকে ঘিরে কিছু প্ল্যানিং করার কথা ছিল, করবে না? এসব নিয়ে এত তাড়া কিসের তোমার? না, বলছিলে তাই জিজ্ঞেস করলাম, আর কিছু না। আমার প্ল্যানিং একদম সিম্পল। ঠিক আছে, আসছি আমি, সবাইকে একত্রে করে নাও, প্ল্যানিং বুঝিয়ে দেব। রাধিকা রহস্যময় হাসি দিয়ে ফোন কেটে দিল আর সবাইকে এক করে নিল। অর্থাৎ রবির বানানো টিমকে এই টিমে নতুন অনেকে এসেছে। টিমটা আগের থেকে অনেক বড় হয়েছে। রাশেদ গিয়ে পুরো টিমকে নিয়ে একটা মিটিং শেষ করলো। সবাই উঠে চলে যেতে চাইলে রাশেদ সবাইকে থামিয়ে বলল, রবি থাকা অবস্থায় যারা এই টিমে ছিলে তারা একটু বসো, বাকিরা চলে যাও। রাশেদেরও সন্দেহ হচ্ছে রাধিকার ওপর, কারণ যে রবির মেল থেকে মেল করেছে সেও নিশ্চয় বোকা নয় এত ঝুঁকি নিয়ে রাশেদকে মেল করবে। কারো মেল হ্যাক করার কারণে অনেক বড় শাস্তি হতে পারে। এই রাশেদের মনে রাধিকাকে নিয়ে সন্দেহের বীজ তৈরি হয়ে গেল। রাশেদের কথা শুনে নতুন সবাই বাইরে চলে গেল, পুরনো সবাই ভেতরে আছে। আর রাধিকাও রাশেদের পাশের চেয়ারে বসা। রাশেদ রাধিকাকে বলল, তুমি বসে আছো যে? কেন? আমি থাকলে সমস্যা নেই তো। না, সমস্যা নেই, কিন্তু এভাবে মিটিং করতে বলেছে, আর একজনের কথা যেন আরেকজন না জানে সেটা খেয়াল রাখতে বলেছে। মানে কি? কে বলেছে? তারেক ভাই বলেছে আমাদের টিমকে কয়েকটা বিভাগ করতে আর প্ল্যানিংগুলো ভাগ ভাগ করে দিতে, এই আর কি। তো আমি জানলে সমস্যা কই? এবার রাশেদের সন্দেহের তীর আরো জোরালো হলো। রাধিকা তার মানে এমপির লোক। রাশেদ পুরনো সবাইকে বলল, আজ তাহলে আর কোনো প্ল্যানিং হবে না। রাধিকা বুঝতে পারে সে আছে, তাই রাশেদ পরের প্ল্যান কি বলছে না। রাধিকা চালাকি করে রাশেদকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা পরবর্তী কি প্ল্যান আছে করো। এই বলে রাধিকা চলে গেল। রাশেদ ভালো করে জানে এত সহজে রাধিকা যাওয়ার কথা নয়।
কিছু একটা করে তো নিশ্চয়ই গেছে। সামনে থাকা সবাই জানতে চাচ্ছে পরবর্তী প্ল্যান কি হবে। রাশেদ চুপচাপ করে বসে আছে আর রাধিকার বসা চেয়ারে ভালো করে দেখছে। সেখানে রাধিকার ফোন রাখা। রাশেদ বুঝতে পারল রাধিকা ফোনের রেকর্ডিং নিশ্চয়ই চালু করে দিছে। রাশেদ সবাইকে ইশারায় বসতে বলল আর রাশেদ নিজে রাধিকার ফোনটা হাতে নিল, দেখে লক করা। রাশেদ ভালো করে বুঝতে পারছে কি করেছে রাধিকা। রাশেদ সবাইকে চুপ থাকতে বলে নিজের ল্যাপটপ বের করে আর রাধিকার ফোনে কানেক্ট করে লক ভেঙে ফোনের ভিতরে গিয়ে দেখে সত্যি রেকর্ডিং চালু করা। রাশেদও মুচকি হেসে ফোনটা নিয়ে বাইরে গেল আর পেছন থেকে রাধিকাকে ডাক দিয়ে বলল, তোমার ফোন ভুলে চেয়ারে ফেলে আসছো, এই নাও। রাশেদ ফোনটা দিয়ে একটু হাসি দিল। রাধিকা রাশেদের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল। রাশেদ কিছু না বলে আবারও মিটিং রুমে চলে এলো। রাশেদের সন্দেহ যত তত বেশি হচ্ছে। একটা পেপারে বড় করে কি যেন লিখে রাশেদ সবার দিকে দেখালো। রাশেদের পাশেই বসা ছিল তুষার। তুষার লেখাটা দেখে বেশ অবাক, কারণ পেপারে লেখা আছে, আমরা যা বলছি তা সব এমপি এবং অন্য কেউ শুনতে পারছে, কেউ কথা বলবে না, এখানে চিপ লাগানো আছে। এই লেখাটা দেখে সবাই বেশ ঘাবড়ে যায়। রাশেদ সবাইকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে কোথাও ইলেকট্রনিক ডিভাইস রাখা আছে কিনা চেক করার মেশিন বের করে চেক করা শুরু করলো। পুরো রুম থেকে 3টা সিপ বের করলো। সেগুলো দিয়ে এমপি সব প্ল্যানিং জেনে যেত। রাশেদ একটা রহস্যময় হাসি দিয়ে চিপগুলো একটা বক্সে ভরে ফেললো। টেবিলে বক্সটা রেখে সবাইকে বলল, আমরা এই পর্যন্ত যা প্ল্যানিং করেছি সব এমপি জেনে গেছে, আর আমাদের টিমে যে নতুন কতগুলো ছেলে নিয়েছি তাদের মধ্যে এমপির ছেলে আছে। রাশেদের কথা কেড়ে নিয়ে তুষার বলল, তাহলে তো এখন আমাদের নতুনভাবে প্ল্যান করতে হবে। আমাদের প্ল্যান করতে হবে রবির মতো করে। কিভাবে? যে কোনো কাজের জন্য রবি একসাথে 2টা প্ল্যান করতো, আমাদেরও তাই করতে হবে। মানে আমাদের প্ল্যান নতুনদের জন্য হবে একটা, আর আমরা যারা পুরনো আছি তাদের জন্য হবে একটা। তারপর রাশেদ পুরনোদের কি কি করতে হবে বলে দিল। মিটিং শেষ করে যে যার মতো করে চলে গেল। কয়েকদিন পর নতুন আরো একটা মিটিংয়ে কথা জানানো হলো সবাইকে। এইদিকে রবি রাফসানের পুরো টিমটা আস্তে আস্তে ছোট করে নিচ্ছে। সেখানে থাকা সবাইকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। এভাবে 2 মাস হতে না হতে পুরো টিম মাত্র হাতে গোনা কয়েকজন আছে। আরও প্রায় 15 দিন পর পুরো টিম মাত্র 6 জন আছে, তাও রবির লোকগুলো। এইদিকে এমপি রাফসানের সাথে হাত মেলানোর চেষ্টা করছে। রবি যখন রাফসানের জায়গায়, তখন চালাকি করে রবি এমপির সাথে হাত মিলিয়ে নিল। দুদিকে এমপির ক্ষতি এখন। রাফসান মানে রবি শেষে পোল্টি দেবে, যা এমপির জন্য বড় বিপদ। আর ওইদিকে নির্বাচন নিয়ে রাশেদের কি প্ল্যান সেটা জানবে না। নতুনদের নিয়ে কি প্ল্যান তা কোনোভাবে জানবে না এমপি। দেখতে দেখতে নির্বাচনের দিন চলে এলো। রাশেদ মাস্টার প্ল্যান করে রেখেছে নির্বাচন নিয়ে। কোনোভাবে নির্বাচনে এমপি কিছু করতে পারবে না। সময় যত ঘনিয়ে আসে, এমপি রাফসান মানে ছদ্মবেশী রবির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। রবিও প্ল্যান করেছে। হঠাৎ এমপি ফোন দিয়ে রাফসানকে ডাকলো কোনো মিটিং করার উদ্দেশ্যে। ছদ্মবেশী রবির ডিসি, মেয়র, এমপি সবার সাথে মিটিং করলো। মিটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নির্বাচনের দিন এমপির লোকগুলো নিজেদের মধ্যে মারামারি করবে, আর সেই মারামারি জের ধরে নির্বাচনের ফলাফল ঘুরিয়ে এমপির দিকে নিয়ে নেবে। মারামারি শুরু হলে ভিপি মানে রাশেদের লোকগুলো বসে থাকবে না, তারাও মারামারি করবে, আর এই সুযোগে এমপি নিজের কাজ করে দেবে। মিটিং শেষ করে উঠতেই রবি জানালার পাশে একটা ক্যামেরাম্যানকে দেখতে পেল। রবি তাকে না দেখার মতো করে চলে আসতে যাবে, তখনই এমপি ক্যামেরাওয়ালাকে দেখে ফেলল। সাথে সাথে ক্যামেরাম্যান দৌড়াতে শুরু করলো। এমপি তার পেছনে লোক লাগিয়ে দিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে বাসে চড়ে চলে গেল। এমপির লোকগুলো শূন্য হাতে ফিরে এলো। মিটিংয়ের পুরো ভিডিও রবির কাছেও আছে, কারণ রবির শার্টে ক্যামেরা লাগানো ছিল, যা দিয়ে সবকিছু ভিডিও হয়েছিল। এমপি সব লোকেদের বলে দিল ওই ক্যামেরাম্যানকে ধরতে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। এদিকে ক্যামেরাম্যান রাশেদকে ফোন দিয়ে এই ভিডিওর কথা বলে দিল। ক্যামেরাটা বাছে রেখে দিয়ে মেমোরি কার্ড নিয়ে সে চলে যেতে লাগলো। পথেই এমপি লোক তাকে ধরে ফেললো। ধরতে না ধরতে রাহি আর শিকদার সেখানে হাজির। রাহি ক্যামেরাম্যানকে চেক করলো, কিন্তু সেখানে চিপ পেল না। একটু পরই রাশেদের লোক সেখানে এলো। রাশেদ সহ আছে। রাশেদ রাহি আর শিকদারকে দেখে অবাক। রাশেদ দুইজনকে বলল, ওকে ছেড়ে দেয়। তা কেমনে হয়? আমি আর আমাদের ভাইয়ের মিটিংয়ের ভিডিও করেছি।
সে তাই ধরতে আসছি। কেউ পথে আসলে তাকে সরিয়ে দেব। দেখ, তোরা দুজন আমাদের বন্ধু হয়ে কিভাবে এমপির হয়ে কাজ করতে পারিস। টাকা মানুষকে সব করাতে পারি। আমাদের ভাই যা বলে আমরা তাই করি। তোদের রাফসান ভাই একটা অমানুষ। নিয়ে যাচ্ছি এই বেটাকে। কেউ পথে আসলে তাকে মেরে শেষ করে দেব। রাহি আর রাশেদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। হঠাৎ রাশেদের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে ভিন্ন রকম একটা কণ্ঠে বলা শুরু করলো। ক্যামেরাম্যানকে রাহির হাতে তুলে দাও। কে তুই? আমাকে চিনতে হবে না, তবে এটা জানি ওকে ছেড়ে দিলে তোদের ভালো হবে। ভয় পাস না, আমি তোর শুভাকাঙ্ক্ষী। আমি বলে দেব কিভাবে কি করবি। আর যে ভিডিওর জন্য তোরা সবাই ক্যামেরাম্যানকে খুঁজতেছিস, সে ভিডিওটা তোর ফোনে পাঠিয়ে দিছি। লোকটাকে রাহির সাথে দিয়ে দে, কোনো ঝামেলা করিস না। লাগবে না ভিডিও, ভিডিও আমি পরে পেয়ে যাব। আর এমপিকে কিভাবে কি করতে হয় তা আমি ভালো করে জানি। লোকটাকে কোনোভাবেই নিতে দিচ্ছি না। লোকটা আমার সাথে ভালো থাকবে, কোনো ক্ষতি হবে না ওর। তুই চাইলে পরে নিয়েও যেতে পারিস, তবে এটা মাথায় রাখ, এখন লোকটাকে নিয়ে ঝামেলা করলে তোকে পুলিশ গ্রেপ্তার করবে, ফলে তোর প্ল্যান কোনো কাজে আসবে না। কে তুই? বিশ্বাস করতে পারছি না তোকে। আমি সেই যে তোকে বলেছিল রাধিকা সুবিধার নয়। তার মানে? আমি সে। লোকটাকে আনতে দে, আর তুইও সাবধানে থাকিস। এমপির লোক তোর উপর হামলা করতে পারে। ঠিক আছে, লোকটাকে নিতে দিচ্ছি। যদি ওর ক্ষতি হয় তাহলে কোনো রাফসান বা এমপি বাঁচতে পারবে না, মনে রাখিস। তারপর রাশেদ লোকটার দিকে তাকিয়ে রাহিকে বলল। যদি ওর কিছু হয় তাহলে রাহি, তুই আর শিকদার কেউ বাঁচতে পারবি না। সেটা পরে দেখা যাবে। তারপর রাহি লোকটাকে নিয়ে রবির কাছে চলে এলো। রবির সামনে লোকটাকে বসালো। রবি সোজা প্রশ্ন ছুড়ে দিল। মেমোরি কার্ড কোথায়? জীবনেও বলবো না, তবে যেখানে থাকুক সেটা একসময় ভাইরাল হবে, মনে রাখিস। আমি জানি তোরা আমাকে মেরে ফেলবি, কিন্তু মেমোরি কার্ড তোরা কখনো পাবি না। রবি ওর কথা শুনে হাসতে শুরু করলো। রবির এই রহস্যের হাসি দেখে বলল। কি আজব, পাগল হয়ে গেলি নাকি? কি মনে করেছিস তোকে মারার জন্য এখানে নিয়ে আসছি? না রে, তোকে এমপির হাত থেকে বাঁচাতে এখানে নিয়ে আসছি। মানে? মানে হলো রাশেদ আমার বন্ধু, তোর যাতে কোনো ক্ষতি না হয় তাই নিয়ে আসছি। সমস্যা নেই, রাতে তোকে রাশেদের কাছে পাঠিয়ে দেব। এসব বলে আমার থেকে ভিডিও পাওয়ার চেষ্টা হচ্ছে না? না, ভিডিও তোরটা লাগবে না, আমার কাছে আছে ভিডিওটা। আমি ওটা রাশেদকে দিয়ে দিছি, আর ভিডিও তোর কাছে নেই। কেন জানিস? বাসে থাকার সময় তোর মানিব্যাগ পকেট মেরে দিছে, আর মেমোরি কার্ড সেখানে ছিল। চাইলে ওই কার্ডটা আমি আনতে পারি, কিন্তু ওটা আমার লাগবে না। তার মানে তুই এমপির লোক নয়? না রে, আমি এমপির বিরাট শত্রু। তাহলে এমপির সাথে মিলে মারামারির প্ল্যান করাটা কি ছিল? ওটা একটা চাল আমার, এত কিছু তোকে জানতে হবে না। রেডি থাকিস, রাতে তোকে রাশেদের কাছে নিয়ে যাব। লোকটা রবির কথা এখনো বিশ্বাস করতে পারছে না। অপেক্ষা করতে লাগলো কখন রাত হবে তার জন্য। রাত 9টা হতে রবি একটা মাস্ক পরে নিল। লোকটার সাথে রাহি আর শিকদারকে পাঠালো, সাথে দুজনকে গুলি নিতে বলল। রবিও একটা গুলি নিল। রাহি, শিকদার আর লোকটা একটা গাড়িতে বসে রাশেদের বাসার সামনে চলে গেল। লোকটাকে নিয়ে রাশেদের বাসার কলিং বেল চাপ দিতে রাশেদ দরজা খুলে দিল। লোকটাকে নিয়ে ভেতরে গেল। রাহি একটা সোফায় বসতে বসতে বলল। কি অবাক হচ্ছিস লোকটাকে তোর কাছে নিয়ে আসছি বলে? রাশেদ কিছু বলছে না, চুপ করে বসে পড়লো। পাশে শিকদারও বসে পড়লো। তাদের কথার আওয়াজ শুনে কাজের মেয়েটা বাইরে আসলো। রাহি মেয়েটাকে বলল। কফি দিতে। রাহির কথা শুনে রাশেদ আরো অবাক। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। রাশেদ ইশারা করতে সে কফি বানাতে চলে গেল। হঠাৎ রাশেদ আর রাহি বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। রাহি চুপচাপ জানালার পাশে এসে বাইরে তাকিয়ে দেখে প্রায় 15 জনের মতো মুখে কাপড় দিয়ে গুলি হাতে নিয়ে আস্তে আস্তে ভিতরে আসে। রাহি একজনের চুল দেখে বুঝতে পারে ওরা এমপি লোক। রাহি তাড়াতাড়ি করে আবার সোফায় এসে বসে পড়ল। ফোন বের করে কাকে যেন ফোন দিয়ে বলল। রাশেদের বাসা এমপির লোকেরা ঘিরে রেখেছি, আমরাও এখন ভিতরে আছি। ওপাশ থেকে বলল ভয় না পেয়ে চুপচাপ ভেতরে বসে থাকতে। তারপর রাহি সবাইকে বলল, সবাই নিরাপদ জায়গায় চলে যাও। বাইরে এমপির লোকেরা ঘিরে রেখেছে, সবার হাতে গুলি আছে। কথা বলতে বলতে রাহি নিজের কোমর থেকে গুলিটা বের করলো। রাহি গুলি বের করেছে দেখে শিকদার বুঝতে পারে ঘটনা হতে যাচ্ছে। শিকদারও নিজের গুলি বের করে। শিকদার এখনো বুঝতে পারছে না ওরা কি করতে যাচ্ছে। তোরা তো এমপির হয়ে কাজ করিস, এখন ওদের বিরুদ্ধে লড়াই করবি? কথা কম বল তুই। একটা কাজ কর, সবাইকে নিয়ে সেফ থাকতে পারবি এমন কোনো রুমে চলে যা।
তোদের এখানে রেখে যাব না। বেশি ন্যাকামি না করে সর এখান থেকে। রাশেদ তাও যাবে না বললে এবার রাহি ধমক দিয়ে বলে, ঠিক আছে চল, দরজা খুল গিয়ে ওখানে যারা আছে সবাই শ্যুট করবি, তখন বুঝবি কত ধানে কত চাল। আরে তুই কখন বন্ধু কখন শত্রু বুঝতেই পারি না। আমি তোর চোখে সারাক্ষণই শত্রু হয়ে থাকবো। ওরা ভিতরে তর্ক করছে, হঠাৎ পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল, বাইরেও অন্ধকার হয়ে গেল। রাহি ভিতরে সবাইকে নিয়ে একটা রুমে চলে গেল আর ফোনের লাইট জ্বালিয়ে দিল, কিন্তু ওই রুমটা কার রাহি জানতো না। ভেতরে গিয়ে দেখে কাজের মেয়েটা, সে চিৎকার দিতে যাবে তখনই রাহি ওর মুখ চেপে ধরে বলে, চিৎকার করিও না, বাইরে অনেক লোক গুলি নিয়ে দাঁড়িয়ে আছি, চিৎকার করলে সমস্যা হবে। রাহির আর কিছু বলার দরকার হয়নি। রাহি হাতের গুলিটা দেখে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে। রাহি রাশেদকে বলল সে রুম থেকে বের না হতে। রাহি আর শিকদার গুলি নিয়ে সামনে এগিয়ে এলো। দরজার দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজার বাইরের লোকগুলো একদম কাছে চলে আসে, কিন্তু ওদের চমকে দিয়ে খুব দ্রুত কি যেন চলে যায়। 2 সেকেন্ডের হাতে রাশেদ বাড়ির কাছে চলে আসা 5 জন মাটিতে পড়ে আছে আর তাদের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। রাহি এটা দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যায়, আর এমপির লোকগুলো অনেক ঘাবড়ে যায়। তারা ভয়ে কিছুটা পেছনে চলে যায়, কিন্তু তাতেও বিপদ, একদম পেছনে দুজন গেছিল, তাদের গলাও কেটে গেল। বাস পাখির মতো কিছু একটা সামনে দিয়ে বিদ্যুৎ চমকানোর গতিতে চলে যায়, আর তারপরে তারা মাটিতে লুটিয়ে পড়ে। এমপির সব লোকের মধ্যে ভয় ঢুকে যায়, যে যেদিকে পারে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তাতেও লাভ হয় না, পেছন থেকে কেউ শুট করে দিচ্ছে। এভাবে সবাই শেষ, মাত্র একজন বাকি। ওকে মারতে যাওয়ার আগে চারপাশে আলো জ্বলে ওঠে। রাশেদের বাসায় কারেন্ট লাইন কায়েম কেটে দিছিল রবির কথায়, কিন্তু রবি কিছু বলার আগে কায়েম লাইনটা লাগিয়ে দেয়, তাই চারপাশের আলো রবির মুখে এসে পড়ে। রবি দেরি না করে এমপি শেষ লোকটাকে শুট করে দেয়। এদিকে কারেন্ট চলে আসতে দেখে রাশেদ শিকদার দুজনেই জানালার ফাঁক দিয়ে বাইরের অবস্থা দেখে ফেলে। শিকদার রাহির সাথে প্রথমে দরজার পাশে এসেছিল, কিন্তু যখন দেখলো বাইরে কেউ এমপির লোকদের মেরে দিচ্ছে, তখন শিকদার রাশেদকে কাছে চলে গিয়েছিল, আর কারেন্ট আসার সাথে সাথে ওরাও চলে আসে। এইদিকে সবাইকে মারা শেষ হতে রবি দরজায় এসে দাঁড়ায়, মুখে মাস্ক আছে। দরজা খুলে দিতে রবি রাহির কানে কানে কি যেন বলে, আর সে চলে যায়। রাশেদ কিছু না বলে চুপ করে আছে। রাশেদ রবির চেহারা দেখে নাই, কারণ মাস্ক ছিল। রাহি রাশেদের হাতে রাহির গুলিটা দিয়ে বলল, এটা রাখ, যে কোনো সময় তোর উপর আবার হামলা করতে পারে। মাস্ক পরা যে লোকটা সবাইকে মেরে দিল কে? তোর খুব কাছের কেউ, তোর শুভাকাঙ্ক্ষী। কি এটা সে শুভাকাঙ্ক্ষী যে আমাকে বিভিন্নভাবে হেল্প করছে? এই সে, ভয় নয়, তোকে সাহস জুগিয়ে দিচ্ছে। রাশেদ তাকে একটিবার দেখবে বলেছে, কিন্তু এটা সঠিক সময় নয়। তাই রাহি বলল, তুই তাকে বহুবার দেখেছিস। কিন্তু রাশেদ কোনোভাবে মেনে নিতে পারছে না। কখন দেখেছে তাও জানে না, আর কে সে তাও জানে না। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়ে গেল রাশেদ। রাহি রাশেদকে আর কিছু না বলে কাকে যেন ফোন দিল। সাথে সাথে প্রায় 6টা গাড়ি আসলো আর লাশগুলো নিয়ে গেল। ততক্ষণ পর্যন্ত রাহি আর শিকদার রাশেদের বাসার ভেতর ছিল। কাজ শেষে রাহি আর শিকদার চলে এলো। রাশেদকে বলে এলো সাবধানে থাকতে, আর কোনো সমস্যা হলে যেন রাহিকে জানায়। সকালে ঘুম থেকে উঠে রবি নাস্তা করে নিল। রাহি আর রাশেদকে একটা প্ল্যান বুঝিয়ে দিল নির্বাচন নিয়ে, আর সে প্ল্যানটা রাশেদকে বুঝিয়ে দিতে বলল। কালকের পর পরশু নির্বাচন। এমপির পদে এমপি আছে, বিপরীতে দাঁড়িয়েছে রাশেদের দলের একজন। হঠাৎ একটা ভিডিও সবার নজরে আসে, যেটা কয়েক মিনিট আগে আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এমপি এই পর্যন্ত কতগুলো কিডন্যাপ আর ধর্ষণ করেছে, তার পুরো ভিডিও সেখানে আছে। এই ভিডিও দেখে এমপির ভোট পাওয়ার আশা 80%-এ নেমে গেছে। কিছু সময় পর আরও একটি ভিডিও আপলোড হলো। সেটাতে এমপির কাছের লোকদের কয়েকজনদের আত্মীয় স্বজনদের কান্নার চিৎকার শোনা যাচ্ছে। তাদের পরিবারেও কেউ না কেউ এমপির হাতের শিকার হয়েছে। আর এই ভিডিও দেওয়ার পর এমপির কাছের লোকগুলো আলাদা হতে শুরু করে। পরপর 2টা ভিডিও আপলোড হওয়ার পর এমপির মুখে সবাই থুতু ফেলা শুরু করলো। পুরো শহর উত্তাল হয়ে পড়ল। এমনকি এমপির কাছের লোকগুলো যাদের এতদিন খাইয়ে পুষে রেখেছে, তারাও এমপির বিরুদ্ধে চলে গেল। পুরো প্রশাসন নড়ে উঠেছে। এই ভিডিওগুলো যদি সত্যি হয়, তাহলে এমপির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশের সিনিয়র কর্মকর্তা।
পুরো শহর উত্তাল। এমপির বিরুদ্ধে সাধারণ জনতা ক্ষোভ প্রকাশ করছে। পুলিশ শত চেষ্টা করেও জনতাকে থামাতে পারছে না। ভিডিও আপলোড হওয়ার 1 ঘন্টার মধ্যে এমপির বাসার সামনে সাধারণ মানুষের মিছিল করছে। পুলিশ শত চেষ্টা করেও তাদের থামাতে পারছে না। এমপি ভিতরে বসে চিন্তা করছে কি করবে এখন। এমপি ভাবলো রাফসানকে নিয়ে ভোট কেটে নিবে, যেমন আমাদের সরকার ভোটের আগের রাতে ভোট নিয়ে ফেলে। এমপি রাফসানকে ফোন করে কিন্তু বিজি পায়, কেননা রাফসান মানে রবি তো ভিডিওগুলো আপলোড করেছিল। একটু পর এমপির কাছে একটা মেল আসে, যেটাতে লেখা আছে, বলেছিলাম না আমার সাথে লাগলে তোর অস্তিত্ব থাকবে না। এটা কেবল শুরু হলো, তুই 2% ভোটও পাবি না। কেন জানিস? কারণ তোর কাছে লোকগুলো তোকে আর ভোট দেবে না। যাদের তুই নিজের টাকায় চালাচ্ছিলি তারাও তোর বিরুদ্ধে গিয়ে ভোট করবে। এটাই আমার প্ল্যান। আর কে? এবার এমপি আরও বেশি ঘাবড়ে যায়। যদি এমপি এবার ভোট না পায় তাহলে তার এত ব্যবসা, যার মধ্যে 90% বেআইনি, সব তো শেষ হবে, সাথে এমপিও শেষ হবে। কারণ সাধারণ জনতা যেখানে খেপে গেল সেখানে প্রশাসন আর কিছু করতে পারবে না। এমপি বারবার ট্রাই করে রাফসানের সাথে কথা বলার। এই মুহূর্তে চাইলে রাফসান তার জন্য কিছু করতে পারে। বারবার ফোন দিয়েও রাফসান ফোন ধরছে না। বেশ কিছু সময় পর রাফসান ফোন ধরে আর এমপির সাথে দেখা করতে বের হয়। এমপির একটাই চাওয়া, যেভাবে হোক এমপিকে ভোট পেতেই হবে। যত খারাপ হোক তাতে কিছু আসে যায় না। এমপির রাতের ভোট নিয়ে নেওয়ার চিন্তা করলো, রাফসানের সাথে ডিল করলো। রাফসান রহস্যময় হাসি দিয়ে এমপিকে বলল, চিন্তা করবেন না, কেউ বুঝতে পারবে না আপনার অবস্থান কোথায় থাকবে। এমপি চিন্তাযুক্ত হাসি দিয়ে বলল, তুমি হলে আমার শেষ ভরসা। যাদের এতদিন খাইয়ে পরিয়ে রেখেছি তারাও আজ আমার থেকে দূরে। রাফসান মানে রবি এমপিকে সান্ত্বনা দিয়ে চলে এলো। পরের দিন নির্বাচন, তাই এমপির কথা মতো রাতে ভোট হয়ে যেতে হবে। এদিকে রাশেদও খুব সতর্কর সাথে কাজ করছে। প্রতিটি নির্বাচন কেন্দ্রের চারপাশে লোক লাগিয়ে দিয়েছে যাতে রাতে ভোট হয়ে না যায়। এইদিকে রবি সব ছেলেপেলেদের এক হতে বলল। রাত 9টা হতে সব ছেলেপেলে চলে আসছে। সবাই রবির সামনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। রবি সবার উদ্দেশ্যে বলল, আমরা এতদিন অনেক বড় বড় অপরাধ করেছি আর নেতাদের তেল মারতে তাদের পাশে থাকতে যে কোনো কাজ করেছি। বিনিময়ে আমরা পেয়েছি শুধু কিছু টাকা, আর ওই এমপি বেআইনি যত বিজনেস আছে সব পরিচালনা করছে। রবির কথার মাঝখান থেকে একজন বলে উঠল, জি ভাই, ওই এমপি আমাদের এরিয়ার অনেক মেয়েকে পাচার করে দিয়েছে, আবার অনেকে তার ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, এসব আমরা জেনে বুঝে এমপির মতো লোকদের করে দেওয়ার সুযোগ করে দিচ্ছি, কিন্তু আমরা সে ভুল আজ আবার করব না। হ্যাঁ, আমরা এমপির থেকে টাকা নিয়েছি, তার মানে এই নয় তার কথাই শুনতে হবে। মনে রাখবে সবাই, এমপি যে টাকাগুলো আমাদের দিচ্ছে সবগুলো টাকা গরিব মানুষের। আজ সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা এমপিকে পদ থেকে সরিয়ে আনবো। আর আমরা জানি বিরোধী দলের এমপির প্রার্থী মানুষ হিসেবে অনেক ভালো। পুরো অতীত ঘেঁটে দেখেছি আমি, অতীতে কোনো বেআইনি কাজের সাথে সে জড়িত ছিল না। তাই আমি চিন্তা করলাম ওনাকে আমরা এমপি করব। আর বর্তমান এমপির অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, আরও হবে সামনে। তার সব আকাম কুকামের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকের মিশন এমপিকে ভোট দেওয়া নয়, বরং সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া। আমরা ভোট ছিনিয়ে নিতে যাব, কিন্তু নিব না, আর না কাউকে নিতে দেব। 1970 সালে নির্বাচনের সময়ও এত ভোট চুরির ঘটনা ঘটেনি। পাকিস্তানের অত্যাচারে সাধারণ মানুষের পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিয়েছিল, তখন রাতের বেলায় ভোট হয়ে যায়নি। কিন্তু বর্তমানে এমন পরিস্থিতিতে চলে আসছি দিনের ভোটের আগের রাতে হয়ে যায়। তার মানে পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তান থেকেও মারাত্মক বর্তমান রাজনৈতিক দল। রবি এতটুকু বলে থেমে গেল। দীর্ঘশ্বাস নিয়ে আবার বলা শুরু করলো, এই এমপি যদি আবারও তার পদ টিকিয়ে রাখতে পারে তাহলে ভবিষ্যতে অনেক বড় হুমকি হয়ে দাঁড়াবে। পরের বার হয়তো আমাদের আপনজনদের উপর তার অত্যাচার শুরু হবে। আজ এখানে সবাই শপথ করো যাতে আজ থেকে যতদিন বেঁচে আছো ন্যায়ের পথে লড়াই করবে। সবাই মাথা নিচু করে আছে। রবি বুঝতে পারছে তাদের মরেন করুণ অবস্থা। রবি সবাইকে শপথ করালো আজ থেকে কোনো অন্যায় করবে না। তারপর সবাইকে একটা করে কোট পরিয়ে দিল, সাথে একটি করে গুলি। আজ রাতেই ভোট নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই সবাইকে প্রতিটি কেন্দ্রে পাঠিয়ে দিল।
সবাই এক ড্রেসে ঘোরাঘুরি করছে। রাতের বেলা এমপির আরও একটা ভিডিও আপলোড হলো, যার মধ্যে মারামারি লাগানোর ফুটেজ ছিল। এমপির ভোট আরও কমতে শুরু করে। কে এই ভিডিও আপলোড করছে তা এমপি ভালো করে বুঝতে পারছে, তাই ভিডিওর পেছনে লাগা বন্ধ করে দিয়েছে। রাতে এমপির ঘুম নেই। রাত 2টা এমপি রাফসান মানে রবিকে ফোন দিল। রবি খুব আরামে ঘুমাচ্ছিল। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখে এমপি ফোন দিছে, মাথায় নড়ে গেল রবির। না চেনার মতো করে বলল, কোন শালারে এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করিস? আমি এমপি বলছি। এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করিস কেন? রাখ ফোন। ওই আমি এমপি বলছি। এবার রবি উঠে বসলো আর এমপিকে বলল, তুই এমপি বল বা মন্ত্রী, তাতে আমার কোনো যায় আসে না, রাখ ফোন। এমপি বুঝতে পারলো পাল্টি খাইছে, কিন্তু এখন এমপিরও রাগারাগি করলে তো চলবে না। তাই এমপি বলল, ভোট কতটুকু কাটা হলো? ভোট কি তোর বাপের নাকি যে তুই বলবি আর আমরা কেটে দেব? এই মুখ সামলে কথা বল। তুই নিজেকে সামলা। আমি এখন যা বলবো তুই শুনলে দেওয়ালে মাথা মারবি। শেষ রাতে এসে উল্টে গেলি। কত টাকা খাইছিস? তার দ্বিগুণ টাকা দেব আমি। বল কত খাইছিস? ওই শালা, তোর মতো ফকিন্নি না আমি। পুরো আন্ডারগ্রাউন্ড চলে আমার নামে, আর তুই আমাকে টাকার লোভ দেখাস। তোকে আমি সামনে পেলে সবাই করে দেব। একবার তো মারতে চেয়েছিস, কিন্তু পারিসনি, না কখনো পারবি। সেদিন রাধিকার ছলনায় আমি নিজেকে সঁপে দিয়েছিলাম, কিন্তু আর তুই বাঁচতে পারবি না। কে তুই? তোর মতো ধর্ষকের হত্যাকারী রবি ওরফে আর কে। রবির কথা শোনার সাথে সাথে এমপি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো। এমপি ভাবছে, রবিকে তো মেরে দিছি, তাহলে বেঁচে গেল কিভাবে? আর ও নিজেকে আর কে কেন বলছে? ও যদি আসলে আর কে হয়, তাহলে তো সেদিন এমপির সামনে রবি আহত অবস্থায় ছিল, কিন্তু ওই সময় আর কে নাম নিয়ে কে মেল করছিল তাহলে? এমপির মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে, কি করবে বুঝতে পারছে না। এমপি রবিকে বলল, তুই আর কে নয়? তোকে প্রমাণ দেওয়ার সময় আমার নেই। হ্যাঁ, এটা বলতে পারি, আমি সেই ভিপি রবি যাকে তুই মেরে নদীতে ফেলে দিছিলি। ওই ভিপির পদটা ছিল শুধু মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য। আসলে তো আমি আর কে। এই বলে রবি হাসতে শুরু করলো। এমপি রেকর্ডিং চালু করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে রেকর্ডিং চালু হচ্ছে না। এইদিকে রবির ফোনে একটা মেসেজ আসলো। সেটা দেখে রবি হাসতে হাসতে বলে, কিরে এমপি, আমার কথাগুলো রেকর্ড করতে চাস? পারবি না রে, তুই তো আমার চোখে সাধারণ একজন। তোকে দিয়ে এসব হবে না। শেষবার একটা সুযোগ দিতে চাই তোকে, সেটা আমি সবাইকে দিই। কি সেটা? নিজের অপরাধ স্বীকার করে নিজেকে আইনের হাতে তুলে দে। তোর সাথে মেয়র, ডিসি আর তোর সিক্রেট ডান হাত রাধিকাকেও আইনের কাছে নিজেদের সঁপে দিতে বল, নয়তো তাদের লাশ তো দূরের কথা, শরীরের কোনো অঙ্গ কেউ খুঁজে পাবে না। রাফসান কোথায়? রাফসানের কথা শুনে রবি এবার হাসতে হাসতে বলল, আফসান, সে অনেক পাপ করেছে, তার পাপ পূর্ণ হয়ে গেছে, তাই সে মাটির নিচে মানে কবরে শুয়ে আছে। তাকে তো আমি অনেক আগে মেরে দিছি। তুই আমাকে মারার বছর খানেক পর আমার লোক রাফসানকে মেরে মাটি চাপা দিয়ে দিছে। আর সবাইকে সঠিক পথে আনতে আমি রাফসানের জায়গায় বসি, আর দেখ, সবার কাজের স্থান ঠিক করে দিলে ওরা সবাই ভালো হয়ে যায়। তাহলে সেদিন তুই আমার সামনে ছিলি, তারপরেও কিভাবে আমাকে মেল করলি? না অন্য কেউ করেছে? হাই রে বোকা, ওই মেল তো আমি করেছিলাম, কিন্তু সেখানে ছোট্ট একটা ট্রিক ছিল, মানে ওটা সাথে সাথে সেন্ড হয়নি, সময় ধরে দেওয়া ছিল। নির্দিষ্ট সময় শেষ হতে মেলটা তোর কাছে গিয়েছিল, আর ওই সময় আমি তোর সামনে ছিলাম। কিন্তু তুই মেল দেখে যে ভয়টা পাইছিলি, আমি সেটা দেখে পৈশাচিক হাসি দিছিলাম। তুই এত বড় ধোঁকা দিলি আমাকে? তুই মানুষকে ধোঁকা দিয়ে এই পর্যন্ত এসেছিস। তোকে ধোঁকা দেওয়া ততটা সহজ নয়, কিন্তু তোর লোকদের দিয়েই আমি তোর সব অপকর্ম আমার হাতে নিয়েছি। এখন পারলে একটু ঘুমা। কাল থেকে জেলের ভেতর কিংবা পরশু থেকে মাটির ভেতর থাকতে হবে। কাল থেকে 24 ঘন্টার মধ্যে তোরা সবাই নিজেদের অপকর্মের কথা মিডিয়ার সামনে বলবি, নয়তো রবি আবারও পৈশাচিক হাসি দিয়ে ফোন কেটে দেয়। এমপির ঘুম তো দূরের কথা, দেশ ছেড়ে কিভাবে পালাবে তা চিন্তা করছে। কোনো রকম ভাবে হলেও পার হওয়ার চিন্তা করছে, নয়তো নিশ্চয়ই মৃত্যু। এদিকে সকালে ঘুম থেকে উঠে রবি রাহিকে নিয়ে চলে যায় হসপিটালে। রবির মুখ থেকে রাফসানের চেহারা সরিয়ে আবারও নিজের চেহারা বসিয়ে দেয়। প্লাস্টিক সার্জারি শেষ করে রবি রাশেদকে ফোন দিল। রাশেদ নির্বাচন নিয়ে অনেক বিজি।
প্রথম রিং হতে ফোন তুলল না, দ্বিতীয়বার রিং হতে ফোন ধরলো। এত প্যারা নেওয়ার কিছু নেই, তোর লোকই জিতবে। চিরচেনা কণ্ঠ শুনে রাশেদ আকস্মিকভাবে চমকে ওঠে। রবি বলে ওঠে, ভয় পেতে হবে না, ভোট দিয়ে তোর বাসায় চলে আয়। ওইদিকে আমার পোলাপান আছে, তারা সামলে নিবে। তুই এত বছর পর কোথা থেকে? ছিলাম তো একটু আড়ালে, বাসায় আয় সব বলছি। রাশেদ রবিকে এতদিন পর দেখবে তাই দেরি না করে বাসায় চলে এলো। দেরি না করে রবি আর রাহিও রাশেদের বাসায় গেল। এতদিন পর রবিকে দেখে রাশেদ জড়িয়ে ধরলো। এতদিন না দেখায় খানিকটা ইমোশনাল হয়ে গেছে রাশেদ। রবির সাথে রাধিকা আর এমপির এই পর্যন্ত যা যা হলো রাশেদকে সব বলল। আর রাশেদের সেই শুভাকাঙ্ক্ষী যে রবি সেটাও বলল। সারাদিন কোনো রকম ঝামেলা ছাড়া নির্বাচন শেষ হলো। রাত 9টার মতো সময়ই লাগলো ফলাফল ঘোষণা করতে। রাশেদের নির্বাচিত লোক 98.4% ভোট পেয়েছে, যা সবার চোখে তাক লাগিয়ে দিল। এইদিকে ভোটের ফলাফল ভালো হবে না জেনে সবার অগোচরে এমপি মালয়েশিয়াতে চলে গেল। মালয়েশিয়া থেকে রাহিকে একজন ফোন দিয়ে এমপির পালিয়ে যাওয়ার কথা বলে। রাহি সোজা বলে দেয় এমপিকে ওখানে মেরে দিতে। নির্বাচনের পরের দিন এমপিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বিকেলের দিকে খবর পেল এমপির লাশটা মালয়েশিয়ার কোনো ডাস্টবিনে পাওয়া গেছে। রাশেদের নির্বাচিত লোক মানে বর্তমান এমপি শপথ নেবে 2 মাস পরে। এই সময়ের মধ্যে রবি নিজের সব কাজ শেষ করে নেওয়ার চিন্তা করল। নির্বাচনের পরের দিন একটা লাশ পাওয়া গেল। পাশে চিরকুট, তাতে লেখা ধর্ষকের শাস্তি দিলাম আর কে। এই খবর কয়েক মিনিটের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ল। পুরো শহরে থমথমে অবস্থা শুরু হলো। ডিসি নিজের অপরাধ স্বীকার করে জেলে চলে গেছে। অপরাধীদের মধ্যে শুধু আছে রাধিকা, সেও দেশ ছাড়া চিন্তা করছে। রাতে কাগজপত্র সব ঠিক করে নিল, সকালে দেশ ছেড়ে চলে যাবে। অনেকদিন রবি আর রাশেদের আড্ডা দেওয়া হয় না, তাই ওরা দুজনে বসে আড্ডা দিচ্ছে। তখন তাদের আড্ডার ফাঁকে রবির ফোনটা বেজে উঠল। রবি ফোন রিসিভ করতে অপর পাশ থেকে বলল, ভাই, রাধিকা মানে এমপির সিক্রেট হাত, ও কাল সকালে দেশ ছেড়ে পালাতে চেষ্টা করবে। ওর বর্তমান ঠিকানাটা চাই। জি ভাই, পাঠিয়ে দিচ্ছি। রবি আর কিছু না বলে ফোন কেটে দিয়ে একটা রহস্যময় হাসি দিল। রাশেদের চোখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে, কারণ সে রবিকে ভালো করে চেনে। আর এই অভ্যাসের মানে কারণ মৃত্যু অনিবার্য তাও জানে। রাশেদ রবিকে বলল, আজকার পালা। যাকে আমি লাইফের সবচেয়ে বেশি ভালোবাসছিলাম তার। মানে রাধিকার? কোথায় এখন সে? আছে আমাদের পাশে, খুব একটা দূরে না। রিক্সা ভাড়া 10 টাকা, আর হেঁটে গেলে রিক্সার আগে যাওয়া যাবে। তার মানে আমাদের এলাকায়? তাহলে থাক তুই, আমি চ্যাপ্টারটা ক্লোজ করে আসি। জানি না পারবো কিনা। রাহিকে নিয়ে যা, সে ভালো পারবে। রবি মন খারাপ করে একটা শুকনো হাসি দিয়ে বলল, আমি নিজে ওকে মারবো। যখন আমি একটু বেইমানির গন্ধ পাই না, তখন সামনে যা হয়ে যাক, ওই বেইমানকে আমি ছাড়ি না। আমাদের একজনকে তো খুঁজে পাচ্ছি না তোর নিখোঁজ হওয়ার পর থেকে। নিশ্চয়ই সাদেককে। কিন্তু তুই এটা কিভাবে জানিস? আমি আগেই বলেছি, আমার সামনে যাই হয়ে যাক, বেইমানকে আমি বিন্দু পরিমাণ সাথ দেই না। তার মানে সাদেককে তুই মেরেছিস আর সে বেইমান ছিল? আমাকে রাধিকার প্রেমের জালে ফাঁসানোর সবচেয়ে বড় ভূমিকা ছিল সাদেকের। আর আমাকে মেরে দেওয়ার আগে আমি ওর মুখটা দেখে চিনে যাই। তারপর সেখানে একজনের গুলি দিয়ে আমি ওখানেই বেইমানের চ্যাপ্টার ক্লোজ করে দিই। আমাদের মধ্যেও বেইমান ছিল? এটা তেমন কোনো ব্যাপার না। বেইমান ছিল, আছে আর থাকবে। তাদের খুঁজে বের করতে হবে আমাদের। উঠি এখন, রাত অনেক হলো। রবি উঠে নিজের বাসায় গেল। স্পেশাল বাইক, স্পেশাল পোশাক পরে নিল। প্রতিবার খুন করার আগে যেমন মাস্ক পরে তেমন মাস্ক পরে নিল। বাইকে চড়ে চলতে শুরু করলো রাধিকার বাসার দিকে। বাইক ছিল তাই নিমিষেই পৌঁছে গেল রাধিকার বাসায়। রাধিকা ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে বেশ মায়াবী লাগে, কিন্তু এই মায়াবী চেহারার পেছনে লুকিয়ে আছে বিষাক্ত কালনাগিনী। রবির দেয়ালে পিঠ ঠেকিয়ে রাধিকার ঘুমন্ত মুখটা দেখল। তারপর আস্তে আস্তে রাধিকার কাছে গেল। রবির ভীষণ ইচ্ছে করছে একবার তাকে জড়িয়ে ধরতে। রবি রাধিকাকে আস্তে আস্তে ডাকলো। রাধিকা চোখ খোলার আগেই রবি তার মুখ চেপে ধরল, যাতে চিৎকার করতে না পারে। রাধিকা চোখ খুলে দেখে কেউ তার মুখ চেপে ধরে আছে, আর মুখে মাস্ক পরা। রাধিকা চিৎকার করতে গিয়েও পারল না। ধীরে ধীরে রাধিকা শান্ত হতে শুরু করলো। একটু পর নড়াছড়া বন্ধ করে রবির দিকে তাকিয়ে আছে।
রবি আস্তে করে নিজের মুখের মাস্কটা খুলল। রাধিকা আর রবিকে দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। তার চোখগুলো বড় বড় হয়ে গেল। রবি আস্তে করে রাধিকাকে বলল। চিৎকার করে লাভ নেই, কেউ শুনতে পাবে না তোমার চিৎকার। তারপর রাধিকার মুখ থেকে হাত সরিয়ে নিতেই রবি রাধিকার মুখে একটা স্প্রে করে দিল। এটা সাধারণ কোনো স্প্রে ছিল না, এমন একটা স্প্রে যা কারো মুখে দিলে সে কথা বলতে পারবে না, বাকি সব সাধারণভাবে করতে পারবে, শুধু কথা বলা ছাড়া। তারপর রবি রাধিকাকে ছেড়ে দিল। তারপর রাধিকাকে বিছানায় বসিয়ে বলা শুরু করলো। কি দোষ ছিল আমার? তোমাকে ভালোবাসা। তোমাকে এতটা ভালোবাসতাম, মৃত্যু জেনেও তোমার সাথে চলেছি। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি। কখনো আমি ভাবতেই পারিনি তুমি আমাকে মৃত্যুর ফাঁদে ফেলে দিয়ে তুমি চলে আসবে। আমি ভেবেছিলাম কি জানো, ভেবেছিলাম তোমাকে সত্যি অনেক ভালোবাসি জেনে তুমি আমাকে মৃত্যুর মুখে ফেলে না দিয়ে বাঁচাতে চেষ্টা করবে। কিন্তু জানো, যদি ওই সময় একটিবার বাঁচাতে চেষ্টা করতে, তাহলে কেউ আমাকে সেদিন মারতে পারতো না, বরং তুমি আমাকে মেরে ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছো। জানো, আমি কখনো ভাবিনি তুমি কিছু টাকার জন্য আমার জীবন নিয়ে খেলবে। তোমার হাতে আরও অনেকে শিকার হয়েছে তা আমি জানি, কিন্তু আমি সারাক্ষণ চেয়েছি আমার ভালোবাসা দিয়ে তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনবো, কিন্তু আমি পারিনি। নিজের জীবনকে উৎসর্গ করতে হতো আমাকে। আজকের পর তুমি আর কারো জীবন নিয়ে খেলতে পারবে না। আজ আমি এখানেই তোমার চ্যাপ্টার ক্লোজ করে দেব। অনেকের জীবন নিয়ে খেলেছো তুমি, আর কারো জীবন নিয়ে খেলতে পারবে না। রবির কথা শুনে রাধিকার চোখ দিয়ে পানি পড়ছে। হাত জোর করে রবির পায়ে পড়ে গেল। মুখ দিয়ে কিছু বলতে পারছে না, চোখ দিয়ে পানি আর পানি। হাত জোর করছে, কাঁদতে কাঁদতে রবির পা জড়িয়ে ধরল। হয়তো রাধিকার এখন অপরাধবোধ কাজ করছে, কিন্তু মৃত্যুর কিছু সময় আগে তওবাও নাকি কবুল হয় না। রবির ভীষণ ইচ্ছে করছে রাধিকাকে একবার জড়িয়ে ধরে বলতে ভালোবাসি। রাধিকার এমন অবস্থা দেখে রবির চোখের কোণে পানি জমে গেছে। ভীষণ যে ভালোবাসে রাধিকাকে। রবি রাধিকাকে ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে, খুব জোরে রাধিকাকে বুকে চেপে ধরে। বেইমানের চেহারা ভেসে উঠতে রবি রাধিকাকে বলল। তোকে আজও ভীষণ ভালোবাসি, কিন্তু বিশ্বাস কর আর ফিরে পেতে চাই না। পারলে আমায় মাফ করে দিস। কথা শেষ হতে না হতে রবি কোমর থেকে ছুরি বের করে রাধিকার পেটে মেরে দিল। তখনও রবি রাধিকাকে জড়িয়ে ধরে আছে। রাধিকার রক্ত পড়ছে আর রবি বলছে। আমি সব সহ্য করতে পারি জানিস, কিন্তু কেউ আমার সাথে মিথ্যা বললে বা বেইমানি করলে তাকে আমি শেষ করে দেই। এই দুইটা জিনিস আমি মোটেও সহ্য করতে পারি না। ভালো থাকিস ওপারে। যদি তোর পুনর্জন্ম হয় তবে সেদিনও আমি তোকেই চাইবো, তবে সেদিনও বেইমান হলে নয়, খুব ভালো একজন মানুষ হলে। ভালো থাকিস ওপারে। রাধিকার খুব কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শব্দ বের করতে না পারলেও কিছু শব্দ বের হচ্ছে মৃত্যুর আগে। মানুষের যেমন কষ্ট বের হয়, ইক 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 শব্দ করছে রাধিকা। রবি আর রাধিকার কষ্ট সহ্য করতে পারছে না, কোমর থেকে গুলি বের করে রাধিকার কপালে ধরে বলল। ভালো থাকিস ওপারে, আর আমায় ক্ষমা করে দিস। রবি আর কোনো কথা না বলে রাধিকার মাথায় শুট করে দিল। রাধিকা পড়ে যেতে লাগলে রবি রাধিকাকে ধরে ফেলে আর বিছানায় শুইয়ে দেয়। রাধিকা মৃত্যুকে আলিঙ্গন করলো, একদম শান্ত হয়ে শুয়ে আছে। রবি দেয়ালে পিঠ লাগিয়ে কিছু সময় রাধিকার মুখের দিকে তাকিয়েছে, তারপর চলে আসলো সেখান থেকে। রেখে এলো এক চিরকুট, যাতে লেখা ছিল বেইমানের ফল মৃত্যু। পরদিন সকালে পুলিশ রাধিকার লাশটা নিয়ে যায়। শেষ হলো কিছু খারাপ মানুষের জীবনী, বাকি রইল মেয়র আর তার ছেলে। মেয়র কোনো ধর্ষকের সাথে জড়িত ছিল না, কিন্তু চোখের সামনে ধর্ষণ করতে দেখিও চুপ থাকা ওই অপরাধ করার মতো অপরাধ। রাতে মেয়র শুয়ে ভাবছে সে তো বেশি অপরাধ করেনি, তাহলে কি আর কি তাকে ছেড়ে দেবে? ঘুম আসে না তার, কিন্তু তার ঘরেই তো একটা ধর্ষক লুকিয়ে আছে। রাত গভীর হতে রবি পোশাক পরে মেয়রের ছেলের রুমে উপস্থিত। মেয়রের ছেলেকে বেঁধে শুধু বলল, ধর্ষণের শাস্তি দিলাম। মেয়রের ছেলের মুখ বাঁধা ছিল, তাই কথা বলতে পারছে না। রবি মেয়রের ছেলের গলা কেটে দিয়ে মাস্কটা মুখ থেকে সরিয়ে নিল। সাথে সাথে মেয়রের ছেলের চোখ বড় বড় হয়ে গেল। পরে মেয়রের রুমে গিয়ে রবি হুমকি দিয়ে এলো, যদি মেয়র সময়ের আগে ভালো হয়ে না যায় তাহলে তাকেও মৃত্যু পথযাত্রী হতে হবে। অনেকদিন অজয়ের সাথে কথা হয় না, তাই রবি বিকেলের দিকে অজয়ের বাসায় গেল। রবিকে আসল চেহারা দেখে অজয় বেশ খুশি। অজয়ের ছোট বোন সাইফা এক নাগাড়ে রবির দিকে তাকিয়ে আছে।
তবে সাইফা অনেকটা শুকিয়ে গেছে বলা যায়। সাইফার এমন অবস্থার কারণ জানতে চাইলে অজয় বলে, রবি চলে যাওয়ার পর থেকে সাইফা মনমরা হয়ে থাকে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, তাই এমন অবস্থা। রবি ভাবলো সাইফাকে একটা সুযোগ দিলে বোধহয় খুব খারাপ হবে না। রবি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন অজয়, তার মা আর সাইফা পাশে ছিল। যে দিনরাত এক করে রবিকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে, সে আর যাই হোক রবির খারাপ যেতে পারে না। রবি সাইফার সাথে একটু আলাদা করে কথা বলতে চাইল। সাইফা রবিকে ছাদে নিয়ে গেল, দুজনের হাতে কফি। রবি কফিতে চুমুক দিতে দিতে সাইফাকে বলল, এসব পাগলামির মানে কি? এত কিছু তো জানি না, শুধু জানি আপনাকে আমি ভীষণ ভালোবাসি। তুমি হয়তো জানো না, আমার চলাফেরা মাফিয়াদের মতো, যে কোনো সময় যে কেউ আমাকে মেরে ফেলতে পারে। আমি জানি সব। আপনার দুইটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, কেউ মিথ্যা বললে আর বেইমানি করলে। কিন্তু বিশ্বাস করেন, আমি না মিথ্যা বলি, না কখনো বেইমানি করব। ভীষণ ভালোবাসি যে আপনাকে। তোমার পরিবার কি মেনে নেবে? ওরা সবাই জানে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ভাইয়া ভয় পাই যদি আপনি রাজি না হন আর কোনো ঝামেলা করেন, তাই। আচ্ছা, ভেবে দেখবো তোমার ব্যাপারটা। আর কতদিন ভাবতে হবে আপনাকে? আমি আগেও কি তোমাকে নিয়ে ভেবে দেখার সময় নিয়েছি? না, নেননি, কিন্তু আপনাকে নিয়ে আমি প্রতিটি সময় ভেবেছি। তাহলে এখন আমার কি করার আছে? হয়তো আমার সময় ফিরিয়ে দেন, আর নয়তো? নয়তো আমায় ভালোবাসুন। প্রথমটা মানে সময় তো কখনো ফিরিয়ে আনা বা ফিরিয়ে দেওয়া যায় না। তবে আমায় ভালোবাসুন। ভালোবাসতে বাধ্য করবে নাকি? আপনি না বাসলে তো বাধ্য করবই। বাধ্য হয়ে ভালোবাসা যায় নাকি? যাই। কিভাবে? কাছে আসুন, আমি শিখিয়ে দিচ্ছি। রবি আর কিছু বলার আগে সাইফা রবির দিকে আসতে লাগলো। রবি সাইফাকে বলল, একটা সুযোগ দিতে পারি, তবে কথা দিতে হবে কখনো ছেড়ে যাওয়া যাবে না। সাইফা রবির হাত ধরে বলল, বেঁধে রাইখেন আপনি। বেইমানির পরে শুরু হলো নব ভালোবাসা। সারা জীবন একে অপরের পাশে থাকুক প্রিয় মানুষটি।